নমস্কার, আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু চপ মুড়ি সঙ্গে স্টোরি। উইথ বাঙালি ছোকরা। ইয়েস, আমরা বাঙালি ছোকরা চলে এসেছি আবার আজকে আমাদের চপ মুড়ি সঙ্গে স্টোরি। আজকের গল্প হচ্ছে লেপসা জগৎ। Yes. তোরা তুই নাটা আর গলু গেছিলি, হ্যাঁ, আমাদের তুই বলবি, গল্প আমি ঠিক আছে? শুনবো, হ্যাঁ দাদা, তোমরাও শুনবে। আমি বলবো, দাদা তোমরা সবাই শুনবে, ঠিক আছে? আজকে আমাদের লেচি জগতে এই গল্পটা শুরু হচ্ছে মানে এই গল্পটা, এই ট্রিপটা যখন আমরা করেছিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ, আমার ফার্স্ট ট্রিপ, যেটাতে দাদা আমার সাথে যায় না। না, এইটা হচ্ছে যেটা আমার মনে আছে, আমি অরুণাচল ঘুরে এলাম। হ্যাঁ বলছি, পুরোটা বলছি। এইটা হচ্ছে সেই ট্রিপ যেটাতে ফার্স্ট টাইম দাদা আমার সাথে ঘুরতে যায়নি, কারণ তার আগের ট্রিপটাতে দাদা অরুণাচল গেছিল, যেতে আমি যেতে পারিনি, ঠিক আছে? তখন কাজ চলছিল, ঠিক আছে? এই ট্রিপটা হয়েছিল 2019 সালে, ঠিক আছে? এবার একটা জিনিস ব্যাপার মানে হচ্ছে, অরুণাচল আমি মার্চে করে এসেছিলাম, আর তুই গেছিলিস মে মাসে। মে মাসে, এপ্রিল বাদে মে মাসে গেছিলাম। এবার এইখানে একটা জিনিস বলে রাখি, এইখানে আমরা তো এতগুলো যে ঘোরার ট্রিপ বলেছি, তার মধ্যে 2017 অব্দি আমরা ঘোরার ট্রিপ বলেছি। তারপরে ঘোরার ট্রিপ স্যার হচ্ছে 2019 থেকে, মাঝখানে একটা বছর গ্যাপ, কারণ সেই সময় বাবা মারা গেছে, তো একটা বছর আমরা গ্যাপ দিয়েছিলাম। তারপরে 2019 সাল থেকে ঘোরা শুরু হয়, ঠিক আছে? এই ট্রিপটা যে স্পেশালি এই লেপচা জগৎ ট্রিপটা, এই ট্রিপটা হওয়ার ছিল একটুখানি বড়ো, মানে বেসিক্যালি আমার ইচ্ছে ছিল অরুণাচলটা যাওয়ার, ঠিক আছে? অরুণাচলটা যাওয়া পসিবল হয়ে ওঠেনি। তারও একটা পসিবল রিজন ছিল, কারণ আমরা দুজন মিলে একসাথে বেরিয়ে গেলে বাড়িতে মা একা হয়ে যাবে, তার জন্য যাওয়া যায়নি। তাই জন্য আমরা গেছি, দাদা গেছিলো অরুণাচল, আমাদেরও ইচ্ছে ছিল অরুণাচল যাওয়ার, কিন্তু ঘটনাচক্রে নাটুবাবু নতুন ছিল বলে না, যাবে না বলেছিল। মানে অরুণাচলে অনেকটা সময় ব্যাপার ছিল এসেছিল, আর ওই সময়টা অরুণাচল আদৌ কিরম কী পাবো না পাবো, তাই জন্য আমরা লেপচে জগৎ, গো ফর দ্য সেফেস্ট বেড, লেপচে জগৎ যাবো, ঠিক আছে? এবার আমাদের লক্ষ্য ছিল বেসিক্যালি এই ট্রিপটাতে খুব একটা ছবি ভিডিও সেরকম কিছু নেই, তার কারণ এই ট্রিপটাতে আমরা ছবি ভিডিও কিছুই করিনি, কারণ এটাতে ল্যাদকে দিয়ে আবার হ্যাঁ, এটা ঘুরতে যাওয়ার জন্য, আমি মানে বেসিক্যালি শুধু ঘুরতে যাওয়ার জন্য করেছিলাম, ঠিক আছে? যেটা আমি প্রত্যেক ট্রিপেই চাই, আমি শুধু ঘুরতে যাবো, যে কারণে আমার ব্লগ যেসব বললে আমার খুব গায়ে জ্বর লাগে। আমি ট্রিপে ঘুরতে গেলে আমি শুধু ঘুরতে বেড়াতেই চাই, ঠিক আছে? এরকম না, তুই ল্যাদ খেতে যাস। হ্যাঁ, আমি ভালো লাগে আমার, ঠিক আছে? বেড়াতে বাড়িতে থাকলে কাজ এই সেই যাই কিছু থাকবে, বেড়াতে যখন যাবো তখন একটু ঘুরতে ল্যাদ খেতে যাই, এটাই বেস্ট, ঠিক আছে? এটাই আশা করি সব বাঙালিরাই পছন্দ করে, ঠিক আছে? যাই হোক, আমি তাদের মধ্যে একজন। আমাদের এই ট্রিপটা করেছিলাম আমরা মে মাসে, ঠিক আছে? মে মাসে আমরা 2019 সাল মে মাসে আমরা ঠিক করলাম আমরা যাবো লেপচা জগৎ করতে, ঠিক আছে? এবার ঠিকটা হলো, ওরা গেলো সব অরুণাচল ঘুরে আসার পরে বললো এই ঘুরেছি, এই করেছি, সব কিছু দেখলাম, করলাম। তারপর একটুখানি গ্যাপ দিয়ে তারপর আমরা বেরোলাম মে মাসে। এবার এই সময় যখন গেছি ইত্যাদি ঘুরতে, তখন আমরা কী গাড়ি নিয়ে গেছি, ঠিক আছে? তার আগে তোমরা দেখেছো আমার কাছে পালসার AS 150 ছিল। এই ট্রিপটা যখন হয়, আমার পালসার AS 150টার তখন অবস্থা খারাপ, আমার গাড়ির সকার ফকার সব কাজ করাতে হবে, এই করতে হবে, এত কিছু খরচা করার কোনো ইচ্ছে ছিল না, পকেটে পয়সাও কম ছিল, তাই জন্য কী করলাম, দাদার আরসি নিয়ে আমি বললাম দাদা আরসিতে কোনো ব্যাপার নেই, আমি যাচ্ছি দাদার আরসিতে। নাটা ছিল 390 ডিউক, ঠিক আছে? এবার গোলু ছিল, এবার তো বাই ডিফল্ট নাটা গোলুকে বসিয়ে নিয়ে যাবে। না, কথা হয়েছিল, তুই আগে বইবি। হ্যাঁ, বাই ডিফল্ট যেটা হয়, তার ডিউকটা তো সোজা বসার গাড়ি, তো ওদের দুজন বসলে অসুবিধা হবে না, নাটা গোলুকে বসাবে আর আমি যাব লাগেজ নিয়ে, হয়ে গেছে, এভরিথিং প্ল্যান রেডি, ঠিক আছে? বেরিয়ে পড়েছি সকালবেলা, সকালবেলা বেরিয়েছি 7টার সময়, ঠিক আছে? বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 7টার সময়, বেরিয়ে রাস্তায় একটু বৃষ্টি পেয়েছি, ঠিক আছে? শক্তিগড় যাওয়ার আগে একটু বৃষ্টি পেয়েছি, রাস্তায় দাঁড়িয়েছি, ঠিক আছে? জামা প্যান্ট আবার রেনকোট ফেনকোট চাপিয়ে আবার আমরা এগিয়েছি, ঠিক শক্তিগড় গিয়ে দাঁড়িয়েছি। শক্তিগড় দাঁড়িয়ে কচুরি অর্ডার করেছি, করে গরম কচুরি আমি মুখে তুলছি, ঠিক আছে? তার আগে নাটার গরুর মধ্যে একটু খচ চলছিল, ঠিক আছে? আমি পাত্তা দিইনি, দুজন একসাথে যাচ্ছে, দুজনের মধ্যে কিছু কথা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, ঠিক আছে? খচখচানি হচ্ছে, ঝগড়াঝাটি তো না, খচখচানি হচ্ছে, অত পাত্তা দিতে আছে না। সকালবেলা খিদে পেয়েছে, কচুরিটা ছাড়াচ্ছি, ঠিক আছে? কেন আমি জানি 3জন যাচ্ছি, 2টো গাড়ি, ম্যাক্স টু ম্যাক্স আমার যদি খুব দেরিও হয় রাত্রিবেলা, আমার 10টা বাজবে ঢুকতে, কিন্তু আমি আরামসে যাবো, ঠিক আছে? 3-4টে গাড়ি হলে কি কে কোথায় হারিয়ে গেল, কে পিছিয়ে গেল, হয়ে গেল, এটা একটা সমস্যা, কখনো এগিয়ে যাচ্ছে কখনো পেছিয়ে যাচ্ছে, এটা হয়। হ্যাঁ, তো দুটো গাড়ি মানে একসঙ্গে রাখা যায়। হ্যাঁ, 2টো গাড়ি হলে কোনো সমস্যাই হয় না, ঠিক আছে? তা আমি রিল্যাক্সে, নাহলে ওই সময় আমরা কোনো দিনও শক্তিগড়ে দাঁড়িয়ে চা খাই, কচুরি খাই না, সেবারে কচুরি খাচ্ছি, তার কারণ আমি জানি আরামসে যাবো, ঠিক আছে? আমি কচুরি ছাড়াচ্ছি, ঠিক আছে? এবার দুজনে কচকচনি থেকে একটু জোর পাচ্ছে, ঠিক আছে? এবার তখন বাধ্য হয়ে আনতে দিতে হবে, একসাথে যাচ্ছি, গানটা পালাম, কি হয়েছে, গোলু আর নাটার মধ্যে কথা হচ্ছে, নাটু বলছে ওকে আমি পিছনে বসিয়ে নিয়ে যাবো না, ঠিক আছে? মানে ওখানে নামিয়ে দিয়েছে। গুলো হ্যাঁ, ওখানে তো নেবে, খেতে দাঁড়িয়েছি তো, আমি তো খাচ্ছি, ঠিক আছে? ওদের কথা চলছে, আমি খাচ্ছি, ঠিক আছে? আমার খাওয়ার দিকে ইন্টারেস্ট ছিল তখন, খাচ্ছি,
এবার কি হয়েছে, গোলু নাটুর পিছনে বসে আছে, নাটু ভুলভাল ওভারটেক করেছে, ঠিক আছে, কোনো কথা কথা দুম ধাক্কা স্পিড বাড়িয়ে দিচ্ছে, কোনো ব্রেক যেটা যা যেরকম করে। নাটার অভ্যেস হচ্ছে সমান যায় না, হ্যাঁ হ্যাঁ এই করে। নাটু ওরকম করে গাড়ি চালায়, ঠিক আছে। তা ওই জন্য আমরা কি করেছি, কিছু কথা বলিনি, ঠিক আছে। হচ্ছে আমি জানি ওই সব নিয়ে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, হচ্ছে হতে 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 চুপ কর না, খেয়ে নে, ঠিক আছে। হ্যাঁ খাচ্ছি বলে খেলো, খেতে খেতেও দেখছি দুজন ঝগড়া হচ্ছে, আমি অত পাত্তা করি, ঠিক আছে, কচুর বই সারানো হয়ে গেছে, চায়ে চুমু মারছি সুসুক করে, ঠিক আছে। তখন দেখছি দুজন ঝগড়া জোর হচ্ছে, ঠিক আছে, কি নাডাল আসছে রেগে ভেঙে গিয়ে, আমি তোকে নিয়ে যাবো না। আমি তাকিয়ে আছি, কি হলো কেসটা, আরে ওই নাটু কি হলো, না আমি নিয়ে যাবো না। গরুর দিকে তাকিয়ে আছি, ও বলছে আমি যাবো না আমার গাড়িতে বসে। ঠিক আছে, হচ্ছে দুজনের মধ্যে হতেই পারে, বেড়া ছেলে দুই বন্ধু ঝগড়া করছে। তারপরে দেখছি হতে হতে নাড়া রেগে হয়ে গিয়ে, শোন একটা কাজ কর, বলছে কি, বলছে ওই দেখ ওদিকে এসবিএসটিসি বাস আছে, মা ডাকছি বলে বাসটাকে ডাকলো, বাসের ড্রাইভারটা তাকাচ্ছে, বলছে এখানে নিয়ে চলে যাও, বাড়ি যাবে, এখানে নিয়ে চলে একটু দাঁড়িয়ে যাও। আমি তাকিয়ে আছি, কেসটা হচ্ছে গন্ডু দাঁড়িয়েছে, আমাকে আমি চোর ব্যাগ জামা প্যান্ট হচ্ছে, জামা প্যান্টটা ব্যাগ থেকে বার করে চলে যাক বাড়ি। আমি বলছি এই করো গোলু যেটা কিন্তু মানে গোলুকে বলছি আমি ওকে নিয়ে যাবো না, তুই বাড়ি চলে যাবো, বাড়ি চলে যা, তোকে নিয়ে যাবো না আমি। এবার আমি দেখছি বিশেষণগুলো সব করে যোগ করতে পারছি না, ঠিক আছে, নাটা তো আমাদের। আমি এখন দেখছি এই সত্যি সত্যি নিয়ে যাবে না, বলছে না আমি নিয়ে যেতে পারবো না ওকে, ঠিক আছে। আমি কেন, বলছে না ও পেছনে বসে বড্ড কথা বলছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি ওকে নিয়ে যেতে পারবো না। আমি যে ভাই যাবোটা কী করে তাহলে, ও বেরিয়েছে বাড়ি থেকে, ফিরেছি এত, বলছে এই তো সবাই তো শক্তি করে এসছে, ওরা বাসে উঠবে 1 ঘন্টা লাগে, বাড়ি চলে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক। আমি তাকিয়েছি, নাটার দিকে দেখছি, গরু নাটার দিকে দেখছি, আমি গরুর দিকে দেখছি, গরু আমার দিকে দেখছি, গরু মুখটা ছোটো হয়ে গেছে, বাস হাইয়ে আবার, ঠিক আছে, কারণ আমি তো আরসিতে গেছি, গরু বুঝতে পারছি আরসিতে। আমি দেখছি জিনিসপত্র থামান নয়, আমি নাটাকে বললাম আচ্ছা নাটা তুই লাগেজটা বইতে পারি, বললো হ্যাঁ, তাহলে গরুকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তুমি যদি নিতে পারো, ঠিক আছে, তাহলে আমি ওকে গাড়িতে নেবো না। আমি তাকে সত্যি সত্যি নিয়ে নিই, আমি আজ তখনতেই একই এসছে আমি তেল মারতে, বলছে না তুমি যদি ওকে নিয়ে যেতে হয় তা তুমি ওকে নিয়ে যেতে গেলে তুমি নিয়ে যাও, ঠিক আছে, আমি ওকে গাড়িতে নিতে পারবো না। আমি বললাম, ঠিক আছে তাহলে তুই ব্যাগটা কর। ওরা দেখি নাটার গিয়ে নিজেই গিয়ে থেকে তোর গাড়ির পিছন থেকে স্যারেল ব্যাগ খুলে নিজের গাড়িতে লাগিয়ে নিল, ঠিক আছে। তখন বুঝতে পারলাম নাটা গরুকে নিয়ে যাবে না। হ্যাঁ কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আমি একা একা যাচ্ছিলাম, একটু বোর হচ্ছিলাম, আমি জানি যাতে গল্প করতে পেয়ে যাবো, ঠিক আছে। আর পেছনে একটা কেউ বসে থাকলে ট্রিপেতে একা একা কি একটা মজা আছে, কি বেশ সুন্দর গাড়ি চালানো, তো ফ্রিলি গাড়ি চালানো যায়, কোনো স্ট্রেস পড়ে না কাঁধের ওপর বা এর ওপর। আর পেছনে যদি একটা কেউ থাকে, একটা সুবিধা কি হয়, সারাক্ষণ কথা বলা করতে করতে যাওয়া যায়, তো বেসিক্যালি কি হয়, কোনো বোরিং হ্যাঁ জার্নি একটা ওই ইয়ে থাকে, ইন্টারাকশান থাকে, শেয়ার করা যায়, তাই এগুলো হ্যাঁ ঠিক আছে। আরসিতে সমস্যা হচ্ছে, আরসিতে বাকি যে কটা গাড়ি ছিল আমার, তার থেকে আরসির সমস্যাটা, আরসিতে ঝুঁকে যেতে হয়, হ্যাঁ ঠিক আছে, ঢুকে যেতে হবে, ঠিক আছে। পিছনে একজন থাকলে আরসিতে একটু চালাতে অস্বস্তি লাগে, কিন্তু অতটা ট্রিপ আমি কী হবে আমি আমার কোনো আইডিয়া নেই, যা হবে দেখা যাবে, যাই, বেরিয়ে পড়েছি যখন একসাথেই যাবো। চালু করলাম, আবার শক্তি করতে গেলে চালাচ্ছি, এমবি চালাচ্ছি, কোনো ইস্যু নেই। সামনে কে যাচ্ছে, তুই না নাটা? সামনে আমি, ঠিক আছে, কখনো নাটা কখনো আমি, ঠিক আছে, মানে যেমন যে যখন যেতে পারছে। নাটা গাড়িতে তোর ফোনে ম্যাপ লাগানো ছিল, ঠিক আছে, আমার নাটাই সামনে ম্যাক্সিমাম ছিল। তা নাটা আমাকে বলছে গাড়ি আমি সামনে চালাবো, তুই সামনে গেলে সামনে যা, পিছনে গেলে পিছনে যা, রাস্তা আমার চেনা, ঠিক আছে, তুই আগে চলে গেলেও আমি চলে যেতে পারবো যদি ম্যাপ না দেখি, তুই পরে গেলেও আমি চলে যেতে পারবো ম্যাপ না দেখলে, কারণ আমার এইখান থেকে শিলিগুড়ি আমি পৌঁছে যাবো। হ্যাঁ বর্ধমান হয়ে গেছিলিস তো। হ্যাঁ আমি বর্ধমান এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে আমার ম্যাপ দেখতে লাগবে না, ঠিক আছে, আমার ম্যাপ লাগবে, ওপরে গিয়েও তো ম্যাপ লাগবে, তা ওখানেও একটা করেই রাস্তা থাকে বেশি, মানে আমাদের এই কলকাতা হাওড়ার মতো এখন ছড়ানো রাস্তা হয় না তো, বেসিক্যালি সমতলাও। আর ঠিক আছে, এগোচ্ছি ভালো ভালো সেবারে গতিবেগ রেখেছি আমার গাড়ি, ঠিক আছে, সুন্দর এগোচ্ছি। আমরা বেরিয়েছি তখন, ওখান থেকে বেরোলাম তখন শক্তি করতে বেরোলাম, তখন বাজে প্রায় 8:30, মানে ঘন্টা খানেক এই চলেছে। খাওয়া দাওয়া করেছি, তার মধ্যে করেছি 8:30 শক্তিগড় থেকে বেরিয়েছি। গাড়ির স্পিড দেখ, দুটো বড় গাড়ি, ঠিক আছে, অনেস্টলি বলছি দুটো বড় গাড়ি, ঠিক আছে। নাটা এবার আমি ফার্স্টে চালাচ্ছিলাম 70-80, ঠিক আছে, ও বসতেও 70-80-তে, ঠিক আছে, মানে তখন ওই একটা বছর যে ঘুরতে যায়নি, তারপরে তার বদলে কী হয়েছে, গাড়ি চালানোর স্পিডটা বরাবর স্লো হয়ে গেছে, 80-90 জায়গায় 70-80 10 কিলোমিটার করে গেছে। 70-80 ঠিক আছে, তার বেশি যাওয়ার ইচ্ছাও করছে না, ঠিক আছে। এবার নাটার গাড়িটা বড়, নাটা বলছে একটু জোরে চালাও, ঠিক আছে, আমি ঠিক আছে তুই সামনে যা, বলো ঠিক আছে, নাটা সামনে যাচ্ছে। এবার RC 200 নিয়ে আর যাই হোক 390-র সাথে মোটামুটি লং ট্রিপে তো ধরে রাখা যায়, ও যদি একদম টপ স্পিড না মারলে একদম 120-30-40-এর ওপর
তুলে রেখে দেয় সারাক্ষণ, সেটা তো করা হ্যাঁ। সম্ভব নয়। না নয় না দেখা যাবে। লোকাল রাস্তাতে 130-40 তুলে কেউই চালাবে না, সারাদিন পারবে না। তো ঠিক আছে, নাটা সামনে যাচ্ছে। তা বর্ধমান থেকে এগোলে একটা জায়গায় গিয়ে বর্ধমান থেকে মানে যেখান থেকে মানে ওই বর্ধমান আর মুর্শিদাবাদ এখানে ম্যাচ হয়, তার মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে রাস্তাটা উঠে বর্ধমান টাউন থেকে প্রায় 50 কিলোমিটার গিয়ে 50-60 কিলোমিটার গিয়ে একটা রাস্তাটা উঠে একটা বাঁ দিক টার্ন নিয়ে ডান দিকে যেতে যাওয়ার সময় একটা নদীকে cross নদী করতে হয়। ক্রস করা হয়, হ্যাঁ। আর নদী পুরো এখন ঘুরবে, তারপর হ্যাঁ। নদীটা ব্রিজটা টপকে ওকে আবার ওইদিকে হয় সিধে যাবে, ঠিক হ্যাঁ। আছে। ওই জায়গাটা যারা যায় তারা জানবে, ঠিক আছে। ওই জায়গাটা রক্ষানো হলো, ঠিক আছে। নাটা সামনে আছে, হেভি সুন্দর রাস্তা, এই করে গাড়ি চালাচ্ছে 80-90-100 চালাচ্ছে, আমিও 80-90-100 ফাঁকা রাস্তা থেকে বর্ধমানে সাধারণত বেশ মজাও লাগে। মাঝখানে দাঁড়িয়ে একটা জায়গায় ছবি তুললাম, ছবি তুলে আপলোড করেছিলাম যে ও টুয়ার্ডস শিলিগুড়ি বলে লিখে আপলোড করেছে। আমি যাচ্ছি 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 যেতে যেতে এবার নাটা সামনে আছে মানে কি, যখন সামনে আমাদের যে থাকে আমাদের মানে আমরা যখন বেরোই আমাদের তো সামনের জন্য হচ্ছে সামনে দিকে গর্ত থাকে বা কোথাও বাম্পার থাকে বা কিছু থাকে, গাড়ি আস্তে করতে হয় বা জোরে চালাতে হয়, সে হ্যান্ড সিগন্যাল করে দাঁড়াতে হলে এরকম করে হাতটা তুলে দেখায় যে দাঁড়াতে হবে, এরকম করে দেখাই, ঠিক আছে। যদি দেখাই দাঁড়িয়ে যাবো, ঠিক আছে, এরকম করে দাঁড়িয়ে যাচ্ছি বা আমার ডাকি এরকম করে আয় আয় এগিয়ে আয়, ঠিক আছে। তো ব্যাপার আছে, এটা জাস্ট নর্মাল যেমন মানুষ এ করে আমাদের মধ্যে যেটা কমিউনিকেট করতে হবে সেরকমভাবে। তা আমরা এক্সপেক্ট করছি নাটু যখন সামনে যে নাটু আমাদের দেখাবে, বাম্পার থাকবে যাই থাকবে, নাটু আমাদের হাত তুলে দেখাবে, ঠিক আছে। যেতে যেতে দুটো ছোটো ছোটো বাম্পার খেয়েছি ফার্স্টে, কোনো অসুবিধা নেই, নাটু হাত দেখায়নি। নাটুকে এগিয়ে গিয়ে বললাম ভাই হাত দেখাবি, বললাম আমি হাত দেখাচ্ছি, বুঝতে পারিনি নাটু হাত দেখাচ্ছে না, ঠিক আছে। তারপরে একটা ঠিক ওই রাস্তাটা যেখানটা বলছি ওখানে টপকে কিলোমিটার 5 গেছি, একটা জায়গাতে এসে রাস্তাটা এরকম উঁচু মতো হয়, ঠিক আছে। তার আগে দুটো বড় বাম্পার দেওয়া আছে, মানে একটা বড় বাম্পার দেওয়া আছে। গাড়ির স্পিড তখন 80-90, আমি চালাচ্ছি, গোলু পিছনে বসে আছে। এবার গোলুর পিছনে বসে বসে আমার পিছনে বসে অভ্যাস হয়ে গেছে, তো হয় না, না ও জানে আমি কিরম চালাবো, কখন ব্রেক মারবো বুঝতে পারে। নাটু সামনে আছে, বোকা চোদা দেখছি ব্রেক মেরেছে, ফুল ব্রেক মেরে দিয়েছে, ঠিক আছে। এবার 390 তো এবিএস, আমার তো এবিএস নেই, ঠিক আছে। আমি কেসটা কি হয়েছে, ব্রেকটা বাম মেরেছে, আমি যখন ভালো করে করছি তখন দেখছি সামনে বাম্পার আছে, এটা দেখে ও ব্রেক মেরেছে কত, ও ব্রেক মেরেছে বাম্পার থেকে 30 ফুট আগে। ও তো এবিএস, ও ব্রেক মেরে দাঁড় করে দিয়েছে, আমার তো নন এবিএস। একটুখানি ব্রেক মেরেছি, গাড়িটার স্পিডটা আস্তে আস্তে 60-এর মতো গেছি, আর কিছু ভাবিনি, গোলু ধরে নেয়, বাম্পারে উঠলাম, ঠিক আছে। এবার উড়েছি, গোলু বেচারা ভাব, আমি তো এরম শুয়ে আছি, কাদের কাছে বসে আছে, গোলু কাঁধে কাছে বসে আছে। যখন উড়েছি এবার আমিও সিট থেকে তো এরম উড়ছি, গোলুও তো উড়ছে, গোলুও সিট থেকে উড়ছে, আমিও উড়ছি, ঠিক আছে। গোলু আমার কাঁধটা এরকম ধরে আছে, গোলু আমাকে এরকম চাপছে, কাঁধটা ধরে চেপেছে, আমি পড়েছি, গাড়ি পড়েছে, আমি পড়েছি, গোলুও বসে গেছে, ঠিক আছে। ভাগ্য ভালো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছে দাঁড় করেছি সাইডে, হেভি ঝাঁট চলে গেছে নাটার উপরে, ঠিক আছে। নাটাকে মানে আমি তো খেসতাচ্ছি, আমি তো মানে চাবড়া মারতে যাই, ঠিক আছে। আরে হাত দেখাচ্ছি না, করছে নাটা বলছি কেন, আমি তো হাত দেখালাম, তুই হাত দেখো, তুই করবে, নাটা হাত দেখাচ্ছে না না ঠিক আছে। ওটা তো আমরা এতে নাটা এত বড় চেয়ার, নাটা হাত দেখাচ্ছে ওতে এরম করে, ঠিক আছে। তাহলে আমি ভাবছি এটা কি হলো, পিছন দিকে গিয়ে গোলু বলছে ও বাবা ওর তো হাতই দেখতে পাওয়া যাচ্ছে না, মানে এবার নাটাকে বলছি তুই হাতটা দেখিয়ে রাখ, নাটা হাতটা দেখিয়ে রেখেছে। যখন পিছনে যাচ্ছি দেখছি নাটার পিছন দিয়ে হাত দেখতে পাওয়া যাচ্ছে না, বেসিক্যালি নাটা হাতটা এরকম দৌড়ে আছে, গাড়িটা তুলে দিচ্ছে খালি। নাটটা হাতটা ছেড়ে এরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। নাটা দেখাচ্ছে নিজের বুকেতে হাত দেখাচ্ছে যে আমার বুকের কাছে কেউ আসবি না, ঠিক আছে। পেছনের জন যে দেখবে সে পিছন থেকে উপরে দেখছে গোটা একটা ফুটবল গাড়ির ওপর যাচ্ছে, গোটা ফুটবল গাড়ির ওপর যাচ্ছে, ফুটবলের সাইড থেকে কোনো ফিতে বেরোচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলাম আমাদের ভুলটা হয়েছে কি, নাটাকে সামনে হাত দেখাতে বলেছি, ঠিক আছে। গোলু আমাকে বললো বাবা সামনের থেকে এক্সপেক্টই করবে না, তুমি সিগন্যাল পাচ্ছ সেই অনুযায়ী চালাবে। না হ্যাঁ, এবার ধ্যান ধারণা হয়ে গেছে নাটাকে নিয়ে কী হতে পারে, ঠিক আছে। নাটার প্রথম ট্রিপ, ঠিক আছে, বেশি করে চাওয়াইও করতে পারছি না, ঠিক আছে। গাড়ি ভালো চালায় সব ঠিক আছে, কিন্তু প্রথমবার নাটা একটা অভ্যেস আছে যেটা দেখেছি, কি ও একসঙ্গে যাবে না। ধর সবাই লাইনে যাচ্ছি, হ্যাঁ, ও পিছন থেকে সামনে যাবে, সামনে থেকে পেছনে যাবে, এখন গোল করবে, সবার সামনে গোল। ওটা আসলে বেসিক্যালি কি হয়, ওর মধ্যে একটু চঞ্চল ভাব আছে, তো চঞ্চল ভাবটা চুলকানিটা আছে, ওই সামনে পিছন করে, ঠিক আছে। আর কি একা বসে গেলে কি অনেকটা বোর ফিল হয়, তো মাঝে মাঝে ওই জিনিসটা নিতে পারে না, কারোর সাথে কথা বলতে হবে, একটু ইয়ে করতে হবে, খোঁজাতে হবে, ওই ব্যাপারটা ওর মধ্যে আছে। আমরা যাচ্ছি, আমি আর গোলু যাচ্ছি, আমি একই স্পিড ধরে গেছি, নাটা আসতে হলো আমার পিছনে গেল, গিয়ে আমাকে কাঁচি দেখাতে দেখা যাচ্ছে, ঠিক আছে। ফুল স্পিডে টানতে হবে, ঠিক আছে, এরা হচ্ছে ওর অভ্যেস, কাঁচি, ঠিক আছে, এটা হচ্ছে ওর অভ্যাস,
ঠিক আছে, কিছু করার নেই, ওই দেখছি ওই আবার রাস্তাতেও চিনি হয়ে গেল, আবার আবার রাস্তা রাস্তা চলে এলো। ওরম করছে ওই রাস্তাতেও, ঠিক আছে, দিব্যি যাচ্ছি, কিছু সমস্যা নেই, ঠিক আছে, বুঝে গেছি যে ও হাত দেখাবে না, যার নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে, ঠিক আছে, ওকে বলেছি ভাই আমি হাত দেখাচ্ছি আর নিজেরটা নিজে বুঝে নিবি, ঠিক আছে, কারণ আমি আরসিতে এরম করে ঢুকে আমি এরম করে হাত তুলে আমি হাত দেখাতে পারবো না, তুই নিজেরটা নিজে বুঝে নিবি। নাটা বললো ঠিক আছে, চালাচ্ছি, ঠিক ওখান থেকে এগিয়ে 6 কিলোমিটার মতো গেছি, ঠিক আছে, একটা জায়গায় একটা টোটো রাস্তার পরে ভ্যাচ করে উঠে গেছে, ব্রেক মারলাম, পুরো গাড়ি এরম নন এবিএস তো নন এবিএস সিটেতে ভেঙে গেল। হয়ে গেছে, পিছন থেকে লাগা গাড়ি পুরো এরম হচ্ছে, আমি ব্রেক ছাড়িনি, কেন একটা জিনিস মানে অনেকদিন ধরে যে তুমি মানে যারা গাড়ি চালাস বা ই করিস, যদি তোর মানে পিচের রাস্তায় তুই গাড়ি থাকে, তুই যদি গাড়িতে ব্রেক মারিস, পেছন চাকা স্কিড করলে পড়ে যাওয়া পিছন দিয়ে স্কিড করলে যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সবাই বলে না পিছনের ব্রেক মারলে ঘুরিয়ে পড়ে যাবি, বেসিক্যালি কি হয়, পিছনে ব্রেক মেরে যদি তুই ভয় পেয়ে যাস তাহলে তুই ব্রেকটা ছাড়লেই হ্যাঁ। এই যে হ্যাচকাটা মানে ছিটকে যায়। ছিটকে যায়। আর একটা কি হয়, ব্রেক যদি তুই ধরে রাখিস আর হ্যান্ডেলকে তুই যদি কন্ট্রোল করতে পারিস সেই অবস্থাতে গাড়ি গাড়ি এই হবে, কিন্তু গাড়িটা কখনো পড়বে না, ঠিক আছে, সামনে ব্রেকে যেটা সামনে ব্রেক ঘাপ করে মেরে দিলে ফরকেই যায়, যদি হ্যাঁ সিধে না ধরতে পারে, মানে ধর যাচ্ছে কেউ যদি ব্রেক ধরে, সামনে ব্রেক এত যদি স্ট্রেট রাখতে পারে গাড়ি এখন উঠে যাবে, হ্যাঁ কিন্তু যদি না রাখতে পারে, চাকা যদি একবার হ্যান্ডেল যদি এই হয়ে যায়, ব্যাস, পড়বি একদম হ্যাঁ গ্যারেন্টি, এই জন্য আমরা নন এবিএস হলে। বেসিক্যালি নন এবিএস গাড়ি চালিয়ে যেহেতু অভ্যস্ত, আমাদের এইগুলো রয়েছে ভেতরে, ঠিক আছে, তো ব্রেকটা মেরেছি, গাড়ির চাকা পুরো এরকম হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আমার কোনো ব্যাপার নেই, বসছে, তখন আমার গাড়ির স্পিড 80+, তখন টোটোটা বেরিয়েছে, ঠিক আছে, কতটা 50 ফুট দূরে দেখতে পেয়েছি, দুজনে আছি, ব্রেকটা মেরেছি, চাকাটা করছে, টোটোটা ফার্স্টে দাঁড়িয়ে গেছিলো, টোটোটা তবে কী মনে করে টোটোটা জোরে পিক আপটা মানে বেরিয়ে গেছে, মানে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে, ও সামনে দাঁড়িয়ে থাক, মাঝখানে দাঁড়িয়ে গেছিল ও মাঝখানে দাঁড়িয়ে গেছিলো, দেখে ভয় পেয়েও মাঝখানে দাঁড়িয়ে, ও বুঝতে কী করবো, অতটা জোরে গাড়ি দুটো আসছে তো, নাটার তো এবিএস আছে, নাটা মেরেছে, নাটার তো আসতে একা আছে, প্লাস এবিএস আছে, 390, ব্রেক তো এমনি ভালো, বেশি হ্যাঁ অনেকটা স্লো, আমি তো এরম হয়ে গেছি পুরো এই মানে একটা এখন আসতে হচ্ছে, একটা হ্যাঁ আমি একটা এরম আসছি, ঠিক আছে, পুরো ওই সাদা ধোঁয়া বেরোতে শুরু মানে করেছে। দুজন মিলে এরকম মারবি একদম। আমি তো টোটোর পেট বরাবর মারবো ধাক্কা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি আমার হ্যান্ডেল এরম হয়ে গেছে, হ্যান্ডেল স্ট্রেট না হ্যাঁ। স্ট্রেট তো ধরে রাখতে পারছি না, গাড়িটাতে যখন এরম হচ্ছে হ্যান্ডেল তো আস্তে আস্তে উল্টো দিকে করেছে না, হ্যাঁ। হ্যান্ডেল সোজা রাখতে উল্টে যাবো, উল্টে যাবি। হ্যাঁ বেসিক্যালি কি হয় যখন তোরা ওই ওটা হচ্ছে কাউন্টার স্টিয়ারিং যেটা বলে। স্টিয়ারিং, হ্যাঁ বেসিক্যালি ড্রিফট যেটা হয়, ড্রিফটে যেমন তোর গাড়ি করতে থাকলে তুই উল্টো দিকে হ্যান্ডেলটা ঘোরায়, তো বেসিক্যালি তুই যদি গাড়িতে একটানা ব্রেক মারি, তুই যদি হ্যান্ডেলটাকে আস্তে আস্তে উল্টো দিকে ঘোরাস, তো গাড়িটা তোকে ব্যালেন্স করে রাখবে, তুই যদি হ্যান্ডেলটাকে সোজা করিস তাহলে হয় এটা, নাহলে এরম ঘুরে যাবি, তো যেটা যাতে না হয়, কারণ গাড়ি মেন হচ্ছে গাড়িটা যাচ্ছিল এইদিকে, ব্রেক মানে এই হওয়া মানে যদি হ্যান্ডেল এই রাখে তো গাড়ি এই দিকে বেরিয়ে যেতে চাইবে, তবে উল্টে যাবে। বেসিক্যালি ওখান থেকে যাই হোক করে ঠাকুর নামে, ঠিক আছে, দেখ এগুলো সবই আমরা শিখি, মাথায় রাখি, প্র্যাকটিস করি বলতে কি ওই মোটামুটি বললে 30-40 স্পিডে করে গাড়ি ব্রেক মেরে আমরা দেখি, সব কিছু করি, কিন্তু অ্যাট দিস টাইম মানে যে কোনো সময় হঠাৎ হাই স্পিড মানে 80-90 নট এ ভেরি গুড স্পিড, বাট যথেষ্ট হাই স্পিড বা ওইরকম একটা সিচুয়েশান হঠাৎ করে পড়ে গেলে সেই সময় ওটা কাজ করাটা খুবই টাফ ব্যাপার, পড়ে গেছে ভাগ্য ভালো, তো ব্রেকটা মেরে কোনো রকমে ওরকম করেছি, সামনে দিয়ে টোটোটা যেই সরেছে আমি ব্রেকটা ছেড়ে দিয়েছি, ব্রেক ছাড়লে কী হবে, এবার একটা মজার জিনিস হচ্ছে যখন ব্রেক ধরে গাড়ি হরকা শুরু করে, সেই সময় যদি তুই ব্রেক ছেড়ে দিই একটা পট করে সোজা হয়ে যাবে, ঠিক আছে, এবার হ্যান্ডেলটা সিধে করতে সেই সময় হ্যান্ডেলটাকে এ রাখতে হ্যাঁ জায়গায়, আর যদি তোর হ্যান্ডেল যদি বা তোর এরম থাকে, তুই যদি ব্রেকটা ছাড়িস তাহলে উল্টে যাবে, তো বেসিক্যালি ওটাই কি হয়, হ্যান্ডেলটা যদি ঘুরিয়ে রাখিস, তুই ব্রেকটা ছাড়লে গাড়িটা পট করে ওই দিকে চলে যাবে, ঠিক আছে, তাই হয়েছে, ও সরেছে আমি ব্রেক ছেড়ে দিয়েছি, সিধে হয়ে গেছে গাড়ি, আমি চালিয়ে দিয়েছি, নাটা দাঁড়িয়ে টোটোওয়ালাকে খিস্তি মিস্তি করে তারপরে এসছে, নাটা ওর কাজ করে দিয়েছে। নাটা ঠিক আছে, এগোচ্ছি কোনো ব্যাপার নেই, হতেই পারে, রাস্তায় সব বেরিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, দিব্যি, তখন কটা বাজে 11:30 11:15, তখন ঢুকেছি এতে ফারাক্কা 11:30 11:30 হবে, ঠিক আছে, বর্ধমান থেকে বেশি 3-3.5 ঘন্টাই লাগে ফারাক্কা ঢুকেছি, ফারাক্কা আরামসে ক্রস করেছি, কোনো ঝামেলা নেই, ফারাক্কা ক্রস করে মালদা ঢুকেছি, মালদা তখন বাইপাসটা নতুন হচ্ছে, শুরু হচ্ছে, হ্যাঁ ওই ব্রিজের জয়েন্টগুলো একটু তখনও বাকি আছে, জয়েন্টগুলো উঁচু, বাকিটা নিচে ছিল, আমরা তো ওই আমরা ওই WBM করা রাস্তা ধুলো উঠছে, ওই ট্রিপটাতে আমরা তো ওইখানটাতেই গেছিলাম, জানি ওটা হচ্ছে কি হয়েছিল, জয়েন্টগুলো করেছে, পিচ বা কংক্রিট কিছু করেনি, মানে এই এরকম করতে করতে যেতে হয়েছিল, বেসিক্যালি ওখানে ওরকমই তো ছিল, ওরকমই ছিল, কিছুটা রাস্তা হয়েছে, কিছুটা রাস্তা আর ব্রিজের পরে রাস্তাটা হয়ে গেছিল, হ্যাঁ ব্রিজের আগেটা ওরম ছিল, হ্যাঁ নাটুকে বললাম, নাটু শোন না,
এই রাস্তাটা তো খারাপ, তোরা কাজ কর, গাড়িটাকে একটু গাড়ি চেঞ্জ করবি, মানে অনেকক্ষণ তো দুজন মিলে চাপছি তো কষ্ট হচ্ছে। নাটু বললো একদম কোনো অসুবিধা নেই। নাটু আমার আরসি নিয়েছে, গোলু আমি নাটুর 390 নিয়েছি। গোলুকে বললাম তুই আমার পেছনেই বসে পড়। লাগেজ? লাগেজ আরসিতে রাখা আছে। ও আবার লাগেজে চেঞ্জ করা হয়েছে তখন? না না না, লাগেজটা 390-তে আছে। আমি বললাম তুই লাগেজ সময় বস, কোনো অসুবিধা নেই, তুই বসতে পারবি কি? দেখ গোলু বলে হ্যাঁ বসতে পারবো। ব্যাস, হ্যাঁ, বসা তো যায়, পাটা তো রাখা যায়। আমি একটুখানি কষ্ট করে বস, মালদাতে খেতে বসবো তো। নাটুকে বললাম দেখ কিছু না, এই কিলোমিটার 5-7 হ্যাঁ, পরে তো খেতে বসা হবে আমাদের বাইপাসটা, খাওয়াটা। মালদার ওই পাশে বাইপাস টপকে ও পাশে সিটিতে ঢোকার রাস্তাটা চেঞ্জ টপকেই আমাদের 2 কিলোমিটার পরে আমার খেতে দাঁড়াবো। হ্যাঁ, আরে ওখানে খেতে দাঁড়াবো, এখানে 5-7 কিলোমিটার ম্যাক্সিমাম রাস্তা হবে, ওইটুকু চল। এই বাইপাসটা ওইটুখানি চল। বলো ঠিক আছে, আমি খারাপ রাস্তাটা আসতে হবে। ঠিক ওই ব্রিজটা অব্দি গেছি, হুম। না তোমাকে টপকে দাঁড়ালো। আমি কি হলো, আমি গাড়ি চালাতে পারবো না। আমি বলছি কেন? না আমি এই গাড়ি চালাতে পারবো না। আমি মা তাকিয়েছি নাটুর দিকে, ব্যাপার বলতো আমার। কারণটা কি? নাটুকে আমি বলছি হ্যাঁ ব্যাপারটা কি বলতো, তুই এই গাড়ি চালাতে পারবি না, তুই গরুকে বসাতে পারবি না। নাটু বলছে এই গাড়িতে ABS নেই, আমি গাড়ি চালাতেও নাই, দুবার ব্রেক মেরে চাকা মাকা ওরকে কোনো রকম বেঁচে এসছে। আমি শুনে আমার চক্ষু চড়ক গাছ থেকে আমি আসছি, ভাই ঠিক আছে কোনো কথা বলার নেই। আমি ঠিক আছে ভাই, তোকে চালাতে হবে না। গোলুকে আবার আমি পিছনে বসে নিয়েছি আরসিতে, আমি চল তুই এগো, আমি আস্তে আস্তে যাচ্ছি, কারণ ওখানটা অত উঁচু নিচু, হ্যাঁ। ওর মধ্যে দিয়ে আমি আরসিটা নিয়ে চলে যেতে পারবো না, পেলি তো নিচু গাড়িটা। আস্তে 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 গেছি, এতে গিয়ে খেতে বসেছি, এই আমাদের ধাওয়াটা। খাবারটা খেতে বসেছি আরামসে। আমি ওখানে এপটেক খুলে জ্যাকেট প্যাকেট খুলে সব কিছু খুলে রেখে আরামসে খাচ্ছি যাচ্ছি এ করছি। নাটকে বলছি কী অসুবিধা? বলছে না আমি চালাতে পারবো না। কেন? বলছে আমি ব্রেক মারেছি, দুবার ব্রেক মেরেছি, আবার পিছন চাকা এদিক গেছে, আবার এদিক গেছে, আর সামনের ব্রেক ওই সামনে হ্যান্ডেলটা কোনো রকম লক হয়ে গেছিলো, কোনো রকম ছেড়ে ঠিক করেছি। বলছি একটুখানি গাড়ি চালাতে কি এত কিছু হয়ে গেল? বলছে হ্যাঁ তোমার গাড়িটা ব্রেক মারে। ব্রেক কিরকম করা হচ্ছে? বলছে ব্রেক মারাতে ঘাপ করে মেরে দিই। এই যে আমার তো ABS আছে, আমার কিছু অসুবিধা নেই, তোমারটা ABS নেই, তোমারটা হচ্ছে না, আমি কিছু যদি মনে করতে হচ্ছে না তোমারটা ABS নেই বলে। ঠিক আছে হতে পারে। এটা একটা, এইটা সত্যি সমস্যা, যারা নন ABS গাড়ি চালায়, নন ABS গাড়িতে এই সমস্যাটা হয়। যেমন আমি আমার CBR-টা ইউজ করি নন ABS গাড়ি, হ্যাঁ, ঠিক আছে, ABS মডেলও আছে ওর, ABS মডেলের দিকে আমি যাইনি, নন ABS না ABS মডেলটার একটা সমস্যাও রয়েছে। কম্বি ব্রেকিং সিস্টেম এইসেই, যেমন কম 8,000 না 30,000 টাকা শুধু ব্রেকিং এটা চার্জ। এবার আমার ওটা ব্যাপার না, আমার কাছে ব্যাপারটা হচ্ছে একটা গাড়ি যখন আমি চাপবো, সেটা কম্বি ব্রেক হোক নন এমনি ব্রেক হোক, আমার বেসিক্যালি একটু র ফিলিংটা ভালো লাগে, যার জন্য স্পোর্টস বাইকের অফলিংটা পোষায়। বোঝায়। কারণ কারণ হিমালয়ান ফিমালয়ান এইগুলোতে ABS আছে, মানে আমি অ্যাডভেঞ্চার করার বাইকে ABS এই সব কিছু আছে ভালো, কিন্তু একটা মানে যে কোনো জায়গায় বালি পাথর কাদার মধ্যে মারবো হরকাবে না, ভালো। কিন্তু একটা মানে RC-টা বেসিক্যালি স্পোর্টস বাইক, ওটাতে ABS-টা থাকলে একটা কি, ABS একটা মজা নষ্ট হয়, ব্রেকিংয়ের মেন মজাটা ABS-এ চলে যায়। ব্রেকিং নেই। ঠিক আছে, মানে ব্রেক মানে তুই যারা গাড়ি চালায় অনেক জায়গায় চালাচ্ছিস, ম্যানুয়াল ব্রেকিং একটা আলাদা মজা আছে। হ্যাঁ, একটা জিনিস যেমন আমিও তো এটা চালাই, CBR-টা চালাই। একটা সুবিধা হচ্ছে আমার স্পোর্টস বাইক দুখানায় চালাই আমরা, আগে যেটা ছিল RC, তারপর এইটা, দুজনেই নন ABS। তো আমার এখন হয়ে গেছে কি, আমি যখন একটু শীতে গাড়িতে বসি, মানে অ্যাডভেঞ্চার বল, ডিউক বল, নাডা ডিউকটা চালাতাম, মাঝে মাঝে চালিয়েছি, ওগুলো ABS চালানো অভ্যেস। আর স্পোর্টসে বলতে নন ABS চালানো অভ্যেস, মানে হাতের সঙ্গে সেটও হয়ে গেছে ওই হ্যাঁ, রকম মতো। আর একটা জিনিস সত্যি কথা বলতে, অনেকে বলে না স্পোর্টস বাইকে ABS থাকাটা খুব ম্যান্ডেটরি, মানে দেখ বড় স্পোর্টস বাইকের কথা বলছে না, বড় স্পোর্টস ছোট বাইক চালাইনি, bike। আমার ছোটো 250cc যদি চালিয়েছি। তা একটা জিনিস বলছি, স্পোর্টস বাইকে তুই যখন মানে স্পোর্টস টাইপ বাইক যেগুলো হয়, ঠিক আছে, ওগুলো যখন কেউ বসে তো বেসিক্যালি সে তো একটা ওই অ্যাগ্রেসিভ পশ্চারে বসে থাকে, তোকে সারাক্ষণ অ্যাটেন্টিভ থাকতে হবে ওই গাড়িটা হ্যাঁ। চালাতে গেলে। তো সেখানে গিয়ে যদি তুই ব্রেক মারতে তুই ফেলিওর বা তুই ভুলে গিয়ে ব্রেক উল্টো মেরে দিস, তো সেটা একটা মানে খুবই একটা লেম এক্সকিউজ আমার কাছে মনে হয়। তার থেকে বড় কথা, দেখ এই গাড়িগুলো তো 150-200 চালাচ্ছিস না, না বা আমাদের এখানে রোডও নেই 150-200 চালানো। আমার 70-80 গাড়ি চালাচ্ছি। 80-90-80 কোথাও কোথাও 100 হচ্ছে স্পিড লিমিট, তো তার মধ্যেই থাকতে হবে। এবার তুই যদি তাতেও যদি না ব্রেকটাকে কন্ট্রোল করতে হয়, সেটা চেষ্টা করিস কন্ট্রোল করার, হট করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেই তো হয় না, গাড়িটা কিছুদিন চালাতে হয়, গাড়িটাকে বুঝতে যাই হোক, এসব কথা বাদ দিয়ে তাদের শুরু হয়েছে, ওখানে বসে কেমন করলাম, সব কিছু বললো, তো ওখানে বসে সারালাম, খাওয়া দাওয়া করলাম, করে আমরা আবার চালু করলাম এগোচ্ছি। মানে সেদিনকে সেবারে ওই ট্রিপটাতে মানে এত রিল্যাক্সে গেছি, ঠিক আছে, সত্যি বলতে গেলে দুটো মাত্র গাড়ি, ঠিক আছে, দুটো গাড়ি, যেমন আমরা তুই আমি বরন্তে গেছিলাম, কোনো ব্যাপার নেই, রিল্যাক্সে সেরকম রিল্যাক্সে যাচ্ছি, ঠিক আছে, কোনো রাস্তায় কোনো সমস্যা নেই, গড্ডা গচ্চা জাম ফাম কিচ্ছু যায় আসছে না, দুটো গাড়িতে পুক পুক বলে যাচ্ছি।
হ্যাঁ, একটা 3-4টে গাড়ি হলে জাম হলে 2টো গাড়ি করলে একটা গাড়ি করতে পারলো, হ্যাঁ তার জন্য এটা আসতে হবে। হয়। হ্যাঁ, এই সব ব্যাপারটা নেই, আরামসে যাচ্ছি যেতে যেতে। তারপরে ওইটার পরে যেখানে গিয়ে বেসিক্যালি একটু দাঁড়িয়েছি সেটা হচ্ছে ডালখোলা। ডালখোলাতে বেসিক্যালি তখন ডান দিকের রাস্তাটা তবে হচ্ছে, শুধু ব্রিজের জয়েন্টটা বাকি, খালের ওপরটা বাকি ছিল। খালের উপরটা বাদ দিয়ে বাকিটা হয়ে গেছিল। এবার খালের ওই আগে থাকতে ডান দিকে ঢুকে পাড়ার ভেতর দিয়ে ওই তো পুরোটা গিয়ে ওই লাস্টে বালি দিয়ে নেমে গিয়ে খালটা টপকাতে হচ্ছিল। পাড়ি দিয়ে নেমে গিয়ে খাল, ইধার মেন রোড দিয়ে খাল টপকাও, মেন রোড হ্যাঁ। পুরো জাম হয়েছিল। পুলিশটা বললে এই পাশটা আটকে আছে পুরো, তোমার ডান দিকে ভেতর দিয়ে চলে যাও, পাড়ার ভেতর দিয়ে চলে যাও। না, আমরা যেমন ওই টিপেতেই ওই সেম জিনিসই, খালি ওই খালের ওপরটাই বাকি রয়েছে, কিন্তু বালি দিয়ে নামা যাচ্ছিল। ওই নেবে বালি দিয়ে মেন রোডে উঠে টুক করে টপকে নিয়েছিলাম। ওই দিনকেও নামা যাচ্ছিল, পুলিশ বললো যে এই পাশে যেও না, পুরো লরি ফরি গাড়ি যত গাড়ি আসছে ওখানে, যত ফোর হুইলার সবাইকে এতে ঢোকাচ্ছে, মেন রোডটা ঢোকাচ্ছে। আর বাইকগুলোকে বলছে সাইডটা ডান দিকে পাড়া রাস্তা দিয়ে চলে যাও। বা পাড়া রাস্তাটা বেশি নয়, জাস্ট ওই ডান দিক থেকে নেমেই, ঠিক আছে, আস্তে একটা লেফট টার্ন মেরে রাইট টার্ন, একটু সিধে একটা মাঠ মতো পড়বে, মাঠ থেকে লেফট টার্ন মেরে ওই রাস্তা ধরে যাবি, সিধে ছোটো একটা ক্রসিং আছে রেলের, ক্রস করলেই ওপরে ইয়েতেই মেন রোডে উঠে যাবি, হাই রোডটাতে। 21-এ আমরা যখন সান্দাকফু গেলাম, আর পুরো ডালগোলা ব্রিজটাতেই গেছিলাম না, আমার লালগোলা ব্রিজ থেকে গেছিলাম, পুরো বাইপাসটা পেয়েছিলাম। ঠিক আছে, ডালখোলা বাইপাস পেলাম, রায়গঞ্জেও ম্যাক্সিমামটা বাইপাস পেয়েছিলাম না। রায়গঞ্জে বাইপাস পাইনি আমরা, রায়গঞ্জ এই সিটির মধ্যে দিয়ে গেছি। কিছুটা টপকানোর পরে ঢুকে গেলাম সেই ধুলো উঠছিল, হ্যাঁ ওখানটা ছিল, মানে বেশি ম্যাক্সিমামটা রাস্তা ছিল ওই খালি অভয়ারণ্যের ওখানটা খালি এখনো তৈরি হয়নি বাইপাসটা। এবার ওখান দিয়ে গেলাম, তালকুলা দাঁড়িয়ে আমরা ওই যেমন একটু চাটা খেলাম, চা সিগারেট খেলাম, খেয়ে আবার আলপুরা থেকে পেরিয়ে আরো 5-10 কিলোমিটার গিয়ে, না ওইখান থেকে ওই মুখটা উল্টো দিকে উল্টো দিকে দাঁড়িয়ে গেছিলি সবাই। দাঁড়িয়ে চা সিগারেট ফিগারেট খেলাম। আর ওখানে ধুলো ওড়ে বলে দাঁড়ানো হতো না তো। না এটা তো বেসিক্যালি ডালখোলা মুখ থেকে তুই অনেকটা আগে গিয়ে বেরোবি, ও তুই ডালখোলা একদম এক্সাক্ট মুখে বার করে না, ব্রিজ ফ্রিজ সব কিছু টপকে গিয়ে বার করে। তার মানে তো ওই জায়গাটা যেখানে দাঁড়ানো হয় ওইখানটাই হ্যাঁ কিলোমিটার খানে। হ্যাঁ বেসিক্যালি ওটা তুই পাড়ার মধ্যে দিয়ে দিয়ে ওটা যাবি। দাঁড়ালাম, দাঁড়িয়ে চা সিগারেট ফিগারেট খাওয়া হলো, খাওয়া হয় তখন বাজে 6:30, 6:45 বাজে। অসুবিধা নেই, গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি স্টার্ট দেওয়া হলো, এগোচ্ছি। ইসলামপুরে টপকেছি, ইসলামপুর তখন বাইপাসটা সবাই সবাই মনে হয়েছে, সেবাড়িতে মনে হ্যাঁ সেবাড়ি ইসলামপুর বাইপাসটা সবাই সবাই পেলাম। নাটার গাড়ি হাওয়া পড়ে যাচ্ছে, নাটা বলছে আমার গাড়ি হাওয়া পড়ে যাচ্ছে। চাঁদে আওয়া পড়ছে। হ্যাঁ এবার যেমন নাটা বলছে গাড়িতে হাওয়া পড়ে যাচ্ছে। এবার ওই জায়গাটা কোন জায়গাটা ঠিক এক্স্যাক্ট মনে নেই, ঠিক আছে, কিষানগঞ্জ টপকে গেছি তখন, ঠিক আছে। তখন আবার নাটা বলছে গাড়ি হাওয়া পড়ে যাচ্ছে, তখন বাজে রাত্রিবেলা কটা বাজে, সন্ধ্যাবেলা 1:30 বাজে। একটা জায়গা আছে ওখানে, পেট্রোল পাম্প রয়েছে, লরি ফরি দাঁড়িয়ে আছে, সব কিছু জায়গা রয়েছে, হোটেল রয়েছে, সেখানে দাঁড়িয়েছি। নাটা বলছে এখানে কোথাও থেকে গেলে হয় না, সন্ধ্যাবেলা যাই দাদা শিলিগুড়ি চলে যাবো, কটা বাজে 1:30 বাজে, শিলিগুড়ি আমাদের চলে বলছে আমার গাড়ির চাকা একদম হাওয়া নেই। এবার লিক সারানোর দোকান খুঁজছি, আর দোকানের সঙ্গে লিক সারানোর দোকান ছিল না, ঠিক তার বাইরেটা ছিল। গেছি যার কাছে, গিয়েতে সে দোকানে লোক নেই, ফাঁকা দোকান। এবার খুঁজছি, দেখি ওপরে ফোন নাম্বার লেখা আছে, তাকে ফোন করেছি এরকম ব্যাপার। বলছে এখন তো আমি আসতে পারবো না, এখন খাওয়া দাওয়া করছি। আমি তুমি খাওয়া দাওয়া করছো মানে, আমি এখানে গাড়ি নিয়ে রাস্তায় ফেসে গেছি, তুমি খাওয়া দাওয়া করছো? কে? আমি যাই হোক করে মুখে ঢুকিয়ে দিয়ে আসো, ঠিক আছে, কতক্ষণ লাগাবে? বলছে আমার আসতে 1 ঘন্টা লাগবে। আমি 1 ঘন্টা নয় 10 মিনিটের মধ্যে খেয়ে আসো। খেতে অতক্ষণ সময় না, বলছে খেয়ে একটু বসবো। আমি কিছু বসতে হবে না, খেয়ে কাজটা করে দিই, তুমি উল্টে ঘুমাও, কেউ বারণ করছে না তোমাকে, ঠিক আছে। আমার যেতে হবে না, শিলিগুড়ি যেতে হবে আমাদের। তো লোকটা ভালো ছিল, ঠিক আছে, মিনিট 10-15 মধ্যে লোকটা চলে এলো, এসে নাটা গাড়ি লিক খুঁজছে, নাটা গাড়ি কোথাও লিক নেই, ঠিক আছে, হাওয়া পড়ছে কোথায় বুঝতে পারা যাচ্ছে না, ঠিক আছে। লোকটা হাওয়া মারলো, হাওয়াও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ব্যাগ দিয়ে হাওয়া বেরোচ্ছে না। নাটাকে বলছে তোমার গাড়ি হাওয়াই কম ছিল, তুমি বুঝতে পারো নি তখন তোমার লিক হয়েছে, লিক করছে। নাটাকে কিস্তি দিল, আমরা নাটাকে গালাগাল করতে যাচ্ছি, ঠিক আছে। এবার সেই সময়ের মধ্যে এই পাশাপাশি করছি আমরা, তখন ওর গাড়িতে মোস্ট প্রবলি একটা লিক ছিল, যেটা আমরা তখন ধরতে পারিনি, মানে আসছে বুঝতে পারি না। তারপরে হাওয়া দেওয়ার পরে তারপরে আবার বুঝতে পেরেছে 10-15 মিনিট বাদে, আবার হাওয়াটা পড়তে, তারপর আবার ভালো করে চেক করতে লিক ছিল। নাটা গাড়ি লিক সারানো হলো, ঠিক আছে। তখন তো নাটা উল্টো খিস্তি দিচ্ছে, ওকে, হ্যাঁ যা হয় আর কি। নাটা তো নাটাই হয়ে রয়েছে। আমরা ওখান থেকে বেরোলাম আরামসে গাড়ি নিয়ে, ঠিক আছে। তখন বেরোনো ওখান থেকে তখন বাজে 8:30 9:30 বাজে। শিলিগুড়ি যেতে আর মোটামুটি একটুখানি রাস্তা, ঠিক আছে। আরামসে নড়তে গেলাম শিলিগুড়িতে গিয়ে। এবার আমরা একটুখানি ফুলবাড়ি ভেতর দিয়ে শিলিগুড়ি গেছিলাম, কোনো একটা কারণ আমি বা কেউ একটা রাস্তা গুলিয়েছিল, ঠিক আছে, ফুলবাড়ি ভেতর দিয়ে শিলিগুড়িতে। তখন তার আগে 2017 শিলিগুড়ি গেছিলাম, শিলিগুড়িতে পুরো পাল্টে গেছিলো এবার।
শিলিগুড়িটা পুরো পাল্টে গেছে, ঠিক আছে, অদ্ভুত লাগছিল দেখতে, ঠিক আছে, কোনো একটা টান থেকে উল্টো গিয়ে হয়ে গেছিলো, তার জন্য একটু এপাশ ওপাশ ঘুরে আমাদের শিলিগুড়ি ঢুকতে হয়েছে। ঢুকেছি শিলিগুড়ি আরামসে, যে জায়গায় গেছি। আর শিলিগুড়ি গিয়ে একটা হোটেল খুঁজবো, তা কি দরকার খোঁজার, সারদা তো রয়েছে, কি দেখি সারদা ঢুকে গেছি, ঠিক আছে। এবারে গিয়ে বুঝতে পারলাম সারদাতে একটুখানি ভাড়াটা বাড়াচ্ছে। হ্যাঁ, মালিকটা চেঞ্জ হয়েছে তো। না তখনও মাইক চেঞ্জ হয়, তখন ভাড়াটা একটু বাড়াচ্ছে, কিরম বাড়াচ্ছে, এবারে আমরা ওই বড় রুমটা নিতে গেছিলাম, বলো 3 জনের কেন বড় রুম নেবে, তোমার থেকে ওর জায়গায় একটা এসি রুম দিয়ে দিচ্ছি 3 জনকে, ওই ভাড়াতেই 2,000 টাকাতে এসি রুম দিয়েছে। চল ঠিক আছে, 3 জনের 2,000 টাকা এসি রুম, ঠিক আছে, পুষি গেছে, তখন অতটা কেয়ার করিনি। 3 জনের একটা এসি রুম, ঠিক আছে, 3টে বিয়ার, আর রাত্রিরে খাওয়ার। নাড়া বিরিয়ানি, হ্যাঁ নাটা বিরিয়ানি, ঠান্ডা বিরিয়ানি খেয়েছিল। নাটা ঠান্ডা বিরিয়ানি, আমি মনে হয় রাইস ফাইস কি যেটা নিয়েছিলাম, আমি আর গলু তো খেয়েছি গরম গরম, নাটাকে বিরিয়ানি দিতে ঠান্ডা, নাটা গুঁয়াই গুঁয়াই করছে। এর মধ্যে কি হয়েছে, নাটা সকালবেলা পরে বেরিয়েছে বাম চামস। বাউন্ডাসে হাফ। হ্যাঁ না, নাটার মানে ঘুরতে যাওয়ার আগে ওর জামা প্যান্ট কেনার একটা অভ্যাস আছে। হ্যাঁ, নাটা প্রতি ট্রিপেই প্রায় একটা করে জ্যাকেট কিনে ফেলেছো এখনো পর্যন্ত। হ্যাঁ, তা ওরকম জামা প্যান্ট কেনার অভ্যাস আছে। নাটা সেই ট্রিপে তো একটা প্যান্টের সেট কিনেছে, বাম চামস বলে একটা হাফ প্যান্টের সেট কিনেছে, 450 টাকা নাকি হাফ প্যান্ট, ঠিক আছে। বাড়ি থেকে শিলিগুড়ি গেছে, হাফ প্যান্ট ফেটে পুরো ফাঁকা, ঠিক আছে, রাত্রিবেলায় হাফ প্যান্টটাকে ধুয়েছে, পরের দিন সকাল থেকে ওই হাফ প্যান্টটা আমাদের গাড়ি পৌঁছা, ঠিক আছে। এবার আমি একটা জিনিস বলে রাখি, আমি বেড়াতে গেলে কোনো গাড়ি ধুই না, ধোয়া পৌঁছে দাও, আমরা দুজন করি না। আমরা দেখুন আমি কোনো গাড়ি ধোয়াই না কোথাও। গাড়ি এখান থেকে ধুয়ে নিয়ে বেরোনো হয়, হ্যাঁ। আবার এখানে এসে ধোয়া হয়, মানে মানে- যা নোংরা আমার রাস্তায় হোক। এই সার্ভিস করতে মানে মোবিল টোবিল যদি পাল্টানোর দরকার হয়, মাথায় এটা নিয়ে যাই, যদি মোবিল পাল্টানোর দরকার হয় রাস্তায় কোনো গ্যারেজ থেকে আমি মোবিল পাল্টে নেবো, কিন্তু আমি গাড়ি ধোয়া মোছা বা সার্ভিসিং করতে চাই না। তার কারণ হচ্ছে কোথায় ধুতে যাবো, কি করতে যাবো, কোথায় জল মেরে দেবে, তারপর গাড়ি স্টার্ট নেবে না, ওই ঝামেলা নেবো না, হয় মাঝে মাঝে ওই জিনিস। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে নাটা বলছে গাড়ি মাড়ি সব পুছিয়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখছি গাড়ি মাড়ি চকচকে সব, গাড়ির জল দিয়ে ধুয়েছে। দুটো গাড়ি চকচকে, হ্যাঁ ওখানে সারদার লোকটা তো গাড়ি ধুয়ে, বা যে দারোয়ানটা আছে ও তো গাড়ি ধুয়ে দেয় বললে, হ্যাঁ, ওকে 50 টাকা করে 100 টাকা দিয়েছে, ও দুটো গাড়িকে ধুয়ে চকচকে করে রেখে দিয়েছে। আমি গিয়ে বলছি বাবা গাড়ি দেওয়া, বলছে আর ঘুরতে যাবো গাড়িটা ধোবো না, হয় নাকি তাহলে, আমি বলি, ঠিকই আছে, ঠিক আছে, গাড়ি মাড়ি ধোয়া হয়ে গেছে। সকালবেলা ওখানে ব্রেকফাস্টে পুরি টুরি করে খেলাম, ঠিক আছে, এলাম অম্বল গ্যারেন্টি বলে পুরি, ঠিক আছে, মানে একদম অম্বল হওয়ার মতো লুচি, ঠিক আছে, কোথায় বসে লুচি খাওয়ার ভাই, বললো রেস্টুরেন্টে গেলে খাওয়ার, ওই ওই তখনই তো হয়ে গেছিল রেস্টুরেন্টে ওপরটায় গিয়ে বসে বসে খেতে হতো। হ্যাঁ। সেই তো এবার ঘটনা হচ্ছে রেস্টুরেন্ট যেটা, সেটা হচ্ছে বার, হ্যাঁ, বারটাকে ডান্স বারটা সকালবেলা রেস্টুরেন্ট হিসেবে খাওয়াচ্ছে, এবার সেখানে খেতে গেছি, সে লাল নীল পিঙ্ক লাইট, ঠিক আছে, অস্বস্তিকর ব্যাপার একটা, কোনো রকম খাওয়া, থেকে ওটা সকালবেলা 7টা 7:30 সময় তারপরের ট্রিপে আমরা দেখেছিলাম, হ্যাঁ। ওইখানে বসেই হ্যাঁ খাইয়েছিল। ওখানে খাইয়েছে, ওইটাতেও ওখানে বসে গেছি, খাওয়া দাওয়া করে এ থেকে বেরোলাম, ঠিক আছে, শিলিগুড়ি থেকে বেরোলাম, তখন বাজে 9টা 9:30 বাজে, 9টা 9:30, হ্যাঁ 9টা 9:30 বাজে, শিলিগুড়ি থেকে বেরোলাম। এবার আমরা যাবো কোথায়, আমাদের যাবো হচ্ছে লেপচা জগৎ, ঠিক আছে, লেপচা জগতে আইডিয়াটা কাজ ছিল, লেপচা জগতে আইডিয়া ছিল গোলুর বেসিক্যালি, ঠিক আছে, গোলু বলেছে দেখো রিল্যাক্সে ঘুরতে যাবে তো, লেপচা জগৎটা হেভি চিল জায়গা, কোনো লোকজন বেশি যায় না, ফাঁকা জায়গা, ঠিক আছে, ওখানে যাবো। আমি ঠিক আছে, আরামসে বেরিয়েছি ভাই, ঠিক আছে, বেরিয়ে সুন্দর, সকালবেলা প্রথমবার পাহাড়ে উঠবো, নাটাও এক্সাইটেড, ঠিক আছে, নাটা খুব এক্সাইটেড, হ্যাঁ পাহাড়ে ছাড়াবো, এই করবো সেই করবো, হ্যাঁ চ না আরামসে চ, কোনো ব্যাপার নেই, তারা উড়ো নেই, আস্তে আস্তে যা যেখানে ইচ্ছা সেখানে তাড়াতাড়ি। এবার 3 জনে বেরিয়েছি, বেসিক্যালি এই ট্রিপটা ছিল একমাত্র ট্রিপ যেটাতে আমি শুধুমাত্রই ল্যাদ খেতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এই প্ল্যানিংই যাচ্ছি। এবার তার এটা কোনো ব্লগও হয়নি, যা ভিডিও বা ছবি যা আছে গোলই তুলেছিল। গোলই তুলেছিল, আমি কোনো ছবি ভিডিও তুলিনি, ঠিক আছে, অনেস্টলি ইচ্ছাও করিনি ছবি ভিডিও তোলা, ঠিক আছে, নিজেরও ছবি কয়েকটা ছবি তুলে দিয়েছি, সেগুলোও গোলু তুলে দিয়েছে, আমার কোনো নিজস্ব, আমি কোনো ছবিই তুলিনি। যাই হোক গেছি, উঠছি, এবার তখন এবার ওঠবার শুরু করতে তখন আমি বেগ পাওয়া শুরু করলাম যে আরসিতে পিছনে কেউ থাকলে পাহাড়ে কতটা কষ্ট হতে পারে, তখন এই ফার্স্ট মানে রিয়েলাইজ করছি, হ্যাঁ মানে বেসিক্যালি শুয়ে আছি, যখন উপর দিকে উঠছে গাড়িটা, পিছন দিকে চাপ পড়ছে, পুরো হাতের ওপর জোর পড়ছে, দুজনের লোডটা পড়ছে, আর নাম্বার সময় যে ব্রেক মারছি এগুলো যখন পড়ছে, পুরো লোডটা তো হাতের ওপর পড়ছে, ঠিক আছে, তা ঠিক আছে, বাট ম্যানেজেবল, ঠিক আছে, আমার যেহেতু ওখান থেকে মানে ঘুম অবধি উঠতে আমরা সময় নিয়েছি, সকালবেলা 9টায় ওঠা শুরু করেছি, ঘুমের সময় যখন উঠেছি তখন বাজে দুপুরবেলা 3:30, প্রচুর টাইম নিয়ে গেছিস। প্রচুর টাইম নিয়েছি, প্রচুর টাইমের কারণটা বলছি, যেখানে ভালো লাগে সেখানে দাঁড়াচ্ছে, ছবি তুলছে, ওরা ঘুরছে বেড়াচ্ছে, আমি তো মস্তিতে, বসে রয়েছে। হ্যাঁ আমি চেয়ার নিচ্ছি বসে যাচ্ছি, ঠিক আছে, আমি তো ঘুরতে, হ্যাঁ দোকানের সামনে দাঁড়াচ্ছে তো, ও
দোকানের সামনে দাঁড়া, যখন কোথাও দোকানের সামনে দাঁড়ানো এমনি জায়গায় দাঁড়িয়েছে, ঠিক আছে, আমি গাড়িটা ওই সাইডে নাহলে গার্ডের গার্ড রেলের ওপর নাহলে গাড়ির ওপরে আমি বসে যাচ্ছি, আমি তো ঘুরতে বেরিয়েছি, আনন্দ লাগছে, ঠিক আছে, আমার ব্যাপারটা হচ্ছে আমি মানে উপভোগ করতে, ঠিক আছে। আর মে মাস মানে পাহাড়ে মোটামুটি বৃষ্টি, 50 সবে বেশি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হেভি লাগছে বৃষ্টি। ফাঁক বর্ষা বেশি এটা। হ্যাঁ, আর সত্যি বলতে দার্জিলিং এর একটা মজা আছে, দার্জিলিং মে মাস যদি দার্জিলিং এ মোটরসাইকেলে যাও, যে প্যানোরামিক ভিউটা হয় পুরোটা, যে মেঘের ভিউটা, ওটা একটা দারুণ, একটা ফিলিংটাই আলাদা। মজা নিতে যেতে যাচ্ছি, যেতে যেতে একটা জায়গায় দাঁড়ানো খাওয়ার জন্য। একটা মহিলা রেস্টুরেন্ট ছিল, মহিলা একটা চালাচ্ছিল একা, তখন খাবার দাবার ভাত ফাত কিছু পাওয়া যায়, বললে হ্যাঁ ভাত হবে, তাহলে কিন্তু ভাতের সাথে ডাল তরকারি আছে, মাছ মাংস কিছু নেই, মাংস করে দেবো, একটু সময় লাগবে। আমরা বললাম কোনো ব্যাপার নেই, করে দিই, আমরা বসেই আছি। সময় আমাদের কাছে এখন। বসলাম, ঠিক আছে, বসে অনেকক্ষণ, প্রায় ওখানে 1-1.5 ঘন্টা কাটিয়েছি, ওইটার মধ্যে ওইটা রান্না করে দিয়েছে, খাওয়া দাওয়া করেছি, আরামসে বসে সমস্ত ভিউ এনজয় করেছি, ভালো একটা জায়গা থেকে দাঁড়িয়েছি, যেখানে ভিউটা খুব ভালো। খাওয়া দাওয়া করলাম, খুব বেশি নেয়নি, 120 টাকা করে নিয়েছিল পার প্লেট, ঠিক আছে, মিল সিস্টেম। খেলাম দিলাম, খেয়ে দিয়ে আবার এগোতে শুরু করলাম এর দিকে। এবার বলছি চল এবারে ওপর দিকে যাই, আর ল্যাদ খেয়ে লাভ নেই। হ্যাঁ, একটা জায়গা তো দেখতে হবে, একটা হোটেল ফোটেল দেখতে হবে, তো যাচ্ছি, রাত খেতে খেতে গেলাম, ঘুম থেকে বাদিক যেতে হবে, ঘুম থেকে বাদিক যাওয়ার সময় তখন ফাটা শুরু করলো, ওইটা নিচের দিকে নাম হ্যাঁ, হয় না। কারণ ঘুম থেকে যেই বাঁদিকটা যেই করবি লেকচার জন্য, তখন ফার্স্টে প্রায় 5 কিলোমিটার মতো, 5 কিলোমিটার আর 3 কিলোমিটার মতো পুরো শুধু নিচে নামতে, হ্যাঁ, ঠিক আছে, নিচে তারপর নামতে, আস্তে আস্তে যেখানে ওই এর রাস্তাটা কাট হয়, ওই বিজনবাড়ি রাস্তাটা বিজন বাড়ির রাস্তার পর তার থেকে উপর থেকে উঠতে শুরু করে বা সমান হ্যাঁ, যায় পুরো। ঠিক আছে, তো ওই জায়গা অবধি পুরো রাস্তাটা নামে, আর ওখানে পুরো জাম থাকে সবসময়। সামনেটা তো জাম, পুরো ঘুমের সামনেটা, ঠিক আছে, ওই জামের মধ্যে, তার মধ্যে রাস্তার কাজ হচ্ছিল তখন, ঠিক আছে, তার মধ্যে আটকে গেছি, ঠিক আছে, কাঁধ ফাঁদের অবস্থা খারাপ, ঠিক আছে। ওরা আবার টপকে টাপকে বিজনবাড়ি ওখানটাও দিয়ে এসে দাঁড়িয়ে একটা সিগারেট খাওয়ালো, এই চ এবার লেকচার যাবো, তো কতটা বাকি বললো, একটু লেকচার এখান থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আরামসে আস্তে আস্তে এবার লেফট জগতের দিকে যাচ্ছি। এবার যেতে যেতে মানে ওখানে সিগারেট খাওয়া দেখো, ওখানে তো দাঁড়িয়ে একটু সোজা হয়েছি, হাতটা রিল্যাক্স করে। হাতটা রিল্যাক্স করেছি, ঠিক আছে, নাড়া বললো আর একটুখানি বাকি আছে, চলে চলো, গলুও বললো আর একটুখানি বাকি আছে লেফট জগতে, কারণ দাঁড়িয়েও না, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াতে হবে না, সিগারেট খাইনি ওখানটা, দাঁড়ানো হবে না, চলে চলো, ঠিক আছে, আবার গাড়িতে বসে চল বলে গেছি, ঠিক একটুখানি যাওয়ার মানে বেশি হলে ওখান থেকে আর মিনিট 15 গেলেই লেপসে জগৎ। হ্যাঁ, পুরো ঠিক আছে। সুন্দর রাস্তাটা ওখানে। এবার লেপসে জগৎ যেখানটা ঢুকছে, সেখানে তো কালভার টপকি লেপসে জগতের সমস্ত এগুলো, কালভার টপকে দিচ্ছি, প্রচুর হোটেল, দুপাশে রাস্তার দুপাশে হোটেল, ঠিক আছে, কারণ লেপসে জগৎ এরিয়াটা ছোট এরিয়ার মধ্যে কিন্তু হ্যাঁ। অনেকগুলো হোটেল, প্রচুর, সব হোমস্টে, হোটেল নয়, হোমস্টে, ঠিক আছে, বড় বড় হোমস্টে, 4 তলা 5 তলা হোমস্টে। হোমস্টে, হ্যাঁ, তো ওটা দেখলাম আমি কি তুই যে বলি হোমস্টে, ছোটোখাটো বাড়িতে থাকবো, এই তো সালা বড় বড় হোটেলের মতো লাগছে, আমি বলছি সেটা কি দেখছি, এই সাইডে দাঁড় করেছি একটা জায়গায়, ঠিক ওইগুলো সব টপকে গিয়ে সাইডে দাঁড় করেছি, মানে মন্দিরের কাজটা করে, মন্দির যেটা আছে, হ্যাঁ, ওইখানটাতে ওই টপকালে একটা সেই ডান দিকে একটা উঠে আছে স্লোপটা, ওই ওই মন্দিরটা হয়েছে যেখানটা, হ্যাঁ। ওইখানে দাঁড় করেছি। তোরা দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে গুলো বলছি গুলো নাও, গুলো নেমেছে, আমি নেমেছি গাড়ি থেকে, হেলমেটটা খুলেছি, হেলমেটটা গাড়ির ওপর রেখেছি, ঠিক আছে, আমি গিয়ে পেছনে এটাতে বসেছি, ওই ব্যারিকেডটাতে সুন্দর গার্ডওয়ালটায় বসেছি, নাটা বলছি কি হলো, আমি আর কোথাও যাবো না, আমি আর কোথাও যাবো না, আমার হাতে লাগছে, পায়ে লাগছে, ঠিক আছে, মানে তোমার হাতে যন্ত্রণা হচ্ছে, কুচকিতে লাগছে, ঠিক আছে, আমি হাতে কুচকিতে আমার যন্ত্রণা হচ্ছে, আমি কোথাও যাবো না, আমি এখানে বসে আছি, যেখানে যাবি যা, হোটেল খোঁজ, তুই আমাকে ডেকে নিয়ে যাবি, আমি কোথাও যাবো না, বলছি হোটেলে আমি দেখার দরকার নেই, তুই যেখানে ইচ্ছা দেখবি, পিজা থাকলে আমি শুয়ে পড়বো, ঠিক আছে, পায়খানা থাকলে ফুটো থাকলে আমি পায়খানা করে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই আমার, যে বাইরে গিয়ে বসে যদি পায়খানা করতে হয় জঙ্গলে, তাও করে দেবো, আমার কোনো চিন্তা নেই, একটা শোয়ার জায়গা থাকলেই হবে। না বলছে এরকম করছো, আমি যাবো না কোথাও, দরকার তুই গলুকে নিয়ে যা, গলু বলছে না আমিও যাবো না, আমার ভালো লাগছে না, আমি এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলি, এই জায়গাটা হেভি লেগেছে, আর তো গাড়িতে উঠবো না নাকি, হ্যাঁ, গলু বলছে তোর সাথে আমি যাবো না, তুই হোটেল খুঁজিয়ে যা, ঠিক আছে, নাটা বেশি করে ঝাড় জ্বালিয়েছিল, নাটার ওপর দায়িত্ব আছে হোটেল খোঁজা, নাটা বলছে যেতে হবে, হ্যাঁ ঘুরতে এসছিস, বেড়াতে এসছিস, যাবি না, খুঁজবি না, যা, প্রথমবার তো তোর ইচ্ছে তোর হোটেলে থাকা হবে, তোর মতো হোটেলে থাকা হবে, নাটা বলছে ঠিক আছে, নাটা ফার্স্টে আবার সামনে দিয়ে গেল, পিছন দিকটা গেল, গিয়ে নাটার ওখানে পছন্দ হয়নি, ঠিক আছে, ঘিঞ্জি মতো হয়ে যাচ্ছে, বলছে আমি এ পাশে দেখছি কোথাও কিছু আছে কেন, আমি দেখবে যা, যেখানে ইচ্ছা দেখবে যা, যায় আসে না, নাটা ওখান থেকে লেফট থেকে সুকিয়া প্রকৃতি দিকে গেছে, সুকিয়া প্রকৃতির দিকে যেতে গেলে একটা পেট্রোল পাম্প পড়ে, মানে সুকিয়ার ঠিক আগেটা ডান দিকে একটা পেট্রোল পাম্প পড়ে 1 কিলোমিটার আগে, আর তার উল্টো দিকে যে বাড়িগুলো,
বেসিক্যালি নাটা ওখানে গিয়ে দেখা দেখেছে। ওইটা হচ্ছে গুরু আঙ্কেলের বাড়ি, ঠিক আছে। আমরা ওর পরে 3বার আরও গেছি, আমাদের সাথে পরিচয় হয়ে গেছে ভালোভাবে। তো গুরু আঙ্কেলের বাড়িতে দেখেছে। তখন তো সেটা 1বার গেছি, জানিও না কিছু না। নাটা ওখানে সব দেখেছে, দেখে নাটা এসছে। ভালো লেগেছে চলে এসে। হ্যাঁ। নাটা ওপরে গিয়ে রুম টুম দেখেছে, নাটা রুম দেখে ভালো লেগেছে। নাটা বলছে দাঁড়াও তাহলে আমার বন্ধুকে ডেকে আনি। সে বলছে ঠিক আছে নিয়ে আসো, ঠিক আছে। নাটা এসছে, ততক্ষণ ওখানে বসে আরামসে মানে ওইখানে গিয়ে প্রথম আমার ফোনটাতে ছবি তুলেছি। আমার ফোনে ফার্স্ট ছবি তুলেছি ওখানে, ঠিক আছে। ছবি তুললাম ওই পাইন গাছগুলো যে থাকে, দেবদারু গাছ না পাইন গাছ, ওই কিছু পাইন গাছ। ওই পাইন গাছ একটা ছবি তুলেছি। আর সারাক্ষণ ওই সিগারেট সিগারেট আওয়াজ হচ্ছে সারাক্ষণ। বেশ ভালোই লাগছিল, হালকা হালকা মানে তোর মেঘলা মেঘলা টাইপের, ঠিক ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগছে। বসে আছি, দেখছি নাটা আসছে। নাটা এলো, হোটেল পেয়ে গেছি, হেভি হোটেল, এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, অত কথা তো কে বলতে বলেছে, হোটেল পেয়ে গেছিস তো? কোথায়? বলছি ওদিকে যেতে হবে, চল। কতটা? বলছি এখান থেকে 4 কিলোমিটার। আমি বলছি লিফটে ও থাকবো বলেছি, তুই লিফটে? বলছে এখানে ফালতু, ভালো নয় ঘিঞ্জি, ওখানে চ না, হেভি জায়গা, চলো। নাটা যেমন কথাবার্তা বলে, গেছি, ঠিক আছে। হোটেলটা মানে হোমস্টে, জায়গাটা পুরো ফাঁকা আর মাঝখানে প্রথমবার। হোমস্টেটা সত্যিই খুব সুন্দর, ঠিক আছে। মানে যারা আমরা যখন গেছি, যারা গেছি তারা জানি, যারা যায়নি তারা বলতে পারেন। তখন জায়গাটা হেভি সুন্দর ছিল। এখন তো ওইটা করে দিয়েছে, ওপরটা যেহেতু দিয়ে দিয়েছে, ওপরটাতে ওই ভাগ হয়ে গেছে। না যেই ঘরটাতে আমরা থাকতাম বেসিক্যালি, ওই ঘরটাতে ওই ওখানে পড়তে আসে তাদেরকে থাকতে দেয় বেসিক্যালি। মেইনলি ও হোমস্টেটা অন্য একটা জায়গায় করে দিয়েছে বলে এটাকে করে দিয়েছে। এখানে হচ্ছে সুখিয়াতে যারা পড়তে আসে, গ্রাম থেকে বাচ্চারা যারা পড়তে আসে, মেয়ে হোক ছেলে হোক, মেয়েদেরকে তারা থাকতে দেয়। ওর যেহেতু নিজের মেয়ে আছে গুরু আঙ্কেলের, তা অন্যান্য মেয়েরা যারা পড়তে আসে থাকার, ওখানে তো বাড়ি ভাড়া তো পাওয়া সমস্যা, যাতায়াতে ওখানে অনেক সময় লাগে বলে গুরু আঙ্কেল কী করেছে, যে আমার বাড়ি ওপরটা তো আমি এমনি হোমস্টে ভাড়া দিই, তার জায়গায় তোরা এখানে থেকে যাবি। আর ওর থেকে বেসিক্যালি ভাড়া নেয় বলতে হয়তো মাসে 1000 টাকা ভাড়া নেয়। ব্যাপারটা কি, তুই এখানে থাকবি মানে মানে ওনাদের তলায় খাবার রেস্টুরেন্ট টাইপের রয়েছে। তা বেসিক্যালি তুই যতক্ষণ পড়াশোনা করছিস তখন পড়াশোনা করছিস, বাকি টাইমটা তোমাকে সকালবেলা ঘুম থেকে ওঠে তুমি পড়াশোনা করে তুমি স্কুলে যাও, স্কুল টুল থেকে আসো, খাওয়া দাওয়া করে তুমি আমার এখানে হেল্প করো। মানে 1000 টাকা খাওয়া দাওয়া টাকা মানে সস্তাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া টাকা সম্ভব নয়, খাওয়া দাওয়া টাকা দিয়ে দেয়। এবার রেস্টুরেন্টে, হ্যাঁ, আন্টি যেটা বললো, বেশিরভাগ থেকে পয়সা নেয় না, বেশিরভাগ কি করে ওখানে এসে থাকে, খায়, আন্টিকে ওই রেস্টুরেন্টে হেল্প করে। ওটাই হচ্ছে কাজ, ঠিক আছে। তুই ওখানে পড়াশোনা করছিস, থাকছিস, খাচ্ছিস, তার বদলে তুই করতে হবে কি, সন্ধ্যেবেলা আন্টিকে হেল্প করবে রেস্টুরেন্ট চালাতে, ব্যাস, ঠিক আছে। তা হলো, আমরা গেছি ওখানে। তা রুমটা যখন উঠলাম, কোথায় এবার নিয়ে গেছে, এতে গিয়ে গাড়ি ঢুকিয়ে দিল, সিধে গিয়ে না পাবে না, এর সামনে ঢুকালো, দোকানের সামনে রেখে দিল, বলে এখানে ওপরে। ঠিক আছে, গাড়ি থেকে লাগেজ বাগেজ খুলে তারা ঢোকা। বলছে হ্যাঁ, বলছে দেখবো না, দেখার দরকার নেই, তুই দেখে নিয়েছিস তো? বলছে হ্যাঁ, চল, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ভেতরে ঢুকলাম, আঙ্কেলের সাথে আলাপ হলো, হাই হ্যালো করলাম। বললো চা খাবো না? হ্যাঁ, চা খেলে তো ভালো হয়। চাটা খেলাম, চাটা বেশ ভালো চা দিয়েছিল, ঠিক আছে। চাটা খেলাম, বেশ ভালো লাগলো। তা দিয়ে আমি উপরে রুমেতে যাই, উপরে রুমেতে গেছি। এবার আস্তে আস্তে রিয়েলিটি সেটিং হচ্ছে। কীরকম? গাড়ি কোথায় রাখবো? বললো গাড়িটা রাখতে হয় পেট্রোল পাম্প। সমস্যা নেই কোনো, একদম ঠিক গেটের জানলার উপর দিকে, জানলার উল্টো দিকে পেট্রোল পাম্পের এটা, ওখানে রাখতে হবে। পেট্রোল পাম্পওয়ালাটাও পরিচিত ওদের, ঠিক আছে। ও সব জায়গাতে সব লোকের সবাইকে চেনে, ঠিক আছে। পেট্রোল পাম্পে গিয়ে গাড়িটা ঢুকিয়ে দিয়ে আমার এপাশে এলাম, যা প্যান্ট খুলেছি। এইবার যখন সব কিছু জ্যাকেট প্যাকেট যখন খুলে গেঞ্জিটা পরেছি, তখন দেখছি ঠান্ডা লাগছে, ঠিক আছে। জ্যাকেট নিয়ে যাচ্ছে, আর আমি জ্যাকেট নিয়ে আমি ব্যাগ খুঁজছি, ব্যাগের মধ্যে জ্যাকেট নেই, শুধু হাফাতা গেঞ্জি। আমার যে কটা ব্যাগে যত গেঞ্জি নিয়ে গেছি সব হাফাতা, ঠিক আছে। 5টা আমি হাফাতা গেঞ্জি নিয়ে গেছি, 2টো হাফ প্যান্ট নিয়ে গেছি, একটা ফুল প্যান্ট নিয়ে গেছি, ঠিক আছে। এরকম করে তো হবে না, ঠিক আছে। আমি বলছি আঙ্কেল এখানে কোথায় জ্যাকেট প্যাকেট কিনতে পাওয়া যায়? বলছে কেন? আমি কিচ্ছু আনিনি, আমার শুধু হাফাতা গেঞ্জি। কেননা আমি দেখেছিলাম যাওয়ার সময়, এখানে ওয়েদার দেখেছিলাম, ওখানে 20-22 দেখাচ্ছিল, হ্যাঁ, ঠিক আছে। তো বেসিক্যালি আমি দেখছিলাম দার্জিলিংয়ের ওয়েদার 20-22 দেখাচ্ছিল। আমি তো বুঝতে পারিনি লেপচাটা ধরো ঠান্ডা হয়ে যাবে, কারণ ওখানে ওয়েদার তখন 15-16 যাচ্ছে, ঠিক আছে। আমি গিয়ে কম্বল আর ওখানে কম্বলটা ছিল, কম্বলটা চাপা দিয়ে আমি আঙ্কেলকে যেতে পারি, কোথায় এখানে আমি জ্যাকেট কিনতে যাবো এখন? বলছে সুখিয়াতে গেলেই পেয়ে যাবে। সুখিয়াতে কত দূর? বলছে কত দূর কোথায় গো? সুখিয়াতে এই তো, এখান থেকে এই রাস্তা ধরে সোজা যাবে 1 কিলোমিটার না, 800 মিটার দূরে এই সুখিয়া পুকুরি টাউন, ওখানে সব কিছু আছে, দোকানপাট সব কিছু পেয়ে যাবে।
নাড়াকে বললাম, নাড়া জ্যাকেট নিয়ে আয়। তুমি কিছু আও না, যে নিয়ে আয় জ্যাকেট, আমি জানি না, তোকে জ্যাকেট নিয়ে আসতে হবে, ঠিক আছে, বেশি খরচা করবি না, ঠিক আছে। নাটাকে বলছি বেশি খরচা করবি না, নাটা ভাই সবচেয়ে ভালো ছেলে, ঠিক আছে, 250 টাকা দিয়ে জ্যাকেট কিনে এনেছে, ঠিক আছে। কী জ্যাকেট? আরে বলছি ভেতরটা নেট দেওয়া আছে একটা উপরে উইঞ্চিটার, আর মাঝখানে সোলা না হলে কিছু একটা মাল ঢোকানো, কাগজ বা সোলা কিছু একটা ঢোকানো আছে। বেশ গরম হবে, পড়লে তেমন গরম। হ্যাঁ, তাই নতুন যখন পড়বি তখন হেভি গরম হবে, ঠিক আছে। সাইজটা কত বলো? হ্যাঁ সাইজটা, এবার জ্যাকেটটা সাইজটা বলি, জ্যাকেটটা সাইজ হচ্ছে গোলু ভালো চেহারা, আমার থেকে লম্বা, গোলু পরলে গোলুর সাথে আমি ঢুকে যাবো, জ্যাকেটের দিকে এতটা বড়। নাটা কি করেছে, নাটা নিজের মতো চেহারা বলেছে আমার থেকে লম্বা, ঠিক আছে। এবার সে কি দিয়েছে, সে যতটা সবচেয়ে বড় সাইজ যেটা সে সেটা দিয়ে দিয়েছে, ট্রিপল এক্সেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি বলছি ভাই এটা কার জন্য এনেছিস, ঠিক আছে, বলে তোমার জন্যই এনেছি। আছি ভাই সাইজটা দেখ, বলছে সাইজ নিয়ে কি আছে, গরম হচ্ছে তো, ব্যাস মিটে গেল। তাও ঠিক আছে, 250 টাকা দিয়ে আর কি পাবো ওইখানে, ঠিক আছে, 250 টাকা জ্যাকেট, ঠিক আছে। এবার সেদিনকে এবার বসে আছি, এবার ওইখানে মানে ওর বাড়িটা তখন তো তুই যদি সন্ধ্যের মুখ প্রায়, ঠিক আছে, সেদিনকে তো আর বেরোনোর কথা নেই, অলরেডি পুরো ঘুরতে আমরা ঢুক ল্যাথে এসছিস, ঠিক আছে। ওখানে বসে টিফিন করলাম, ঠিক আছে। তখন আঙ্কেলে ওখানে তো কিছু পাওয়া যেত না, ঠিক আছে। তা একটুখানি জল টল কিছু খেতে হবে তো, মানে খাওয়া দাওয়া করে দরকার তো, হ্যাঁ বলে সুকিয়া বকরিতে গেছি। সুকিয়া বকরিতে গিয়ে খুঁজছি কোথায় কি পাওয়া যায়, কোনো গোজের মধ্যে একদম, হ্যাঁ এপেল সব দেখতে পাইনি খোঁজের মধ্যে, ঠিক আছে। বলছে ওইখানে যেতে হবে, ওরকম জায়গা থেকে আমি ওখানে যাবো, ঠিক আছে। তারপরে না বলে দাঁড়াও না, পেয়ে যাবো, বলে এবার তো দেখতে দেখতে একটা দোকানে, মানে ওখানে তো সব দোকানেই তো মদ বিক্রি হয়, খাওয়ার জায়গা রেস্টুরেন্টে মদ পাওয়া যায়। ও গিয়ে একটা দোকানে গিয়ে বলছে এখানে মদ আছে, ঠিক আছে, কি ব্র্যান্ডি নেওয়া আছে, ঠান্ডা তো ব্র্যান্ডি খাবো, ঠিক আছে। হ্যাঁ কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমার শুধু ঠান্ডাটা কাটলেই হলো, ঠিক আছে, কারণ আমি তো তখন ওই ঠান্ডা লাগছে, ঠিক আছে। সাধারণত জ্যাকেট তো একটু মোটা পড়া অভ্যাস, ওই রকম জ্যাকেট তো ব্র্যান্ডি হলেই হবে, বলে একটা ব্র্যান্ডি নিয়ে, ব্র্যান্ডি তো দিয়েছে কিরকম, সে তাহলে একটা প্লাস্টিকের বোতলেতে সে মেপে ঢালছে, তাদের কি সব করে করে ঢালছে, কত ML হচ্ছে ঢালছে, ওর দাম নেবে, বোতলের দামই নিচ্ছে, মানে দাম খুব বেশি নেবে, দাম 20 টাকা বেশি নেবে, বোতল থেকে 20 টাকা দাম বেশি নেবে, কিন্তু ওই 750 বোতল থেকে কেটে ঢেলে দিয়েছে, কোনো ব্যাপার নেই, নিয়ে চলে এসেছি। আঙ্কেলদের ব্যাপারটা ছিল ওখানে একটাই, তুমি এবার থাকো এ করো, বাওয়াল করলে হবে না। হ্যাঁ আমাদের মধ্যে কেউ বাওয়াল করা পাঠিনি, মালকে বাওয়াল করা, আমরা বেসিক্যালি ওখানে যেহেতু বসে থাকবো, আমরা তো মন্দ খাই না, ঠিক আছে, যেহেতু ওখানে বসে থাকবো, ঠিক আছে, তার জন্য সেদিনকে খাবো, আর কিছু না। আর যন্ত্রণা হচ্ছে গাতে, রাত্রিবেলা সুন্দর খাবার দিয়ে দিল, রুমেতেই বললো খাবার দিয়ে দিচ্ছি, তোমার তলায় আসতে না ঠান্ডার মধ্যে, রুমেতে খাবার দিয়ে দিচ্ছি, রুমে গরম গরম খাবার দিয়ে গেছে, ঠিক আছে। আবার খেয়েছি, ঠিক আছে। আর সবচেয়ে মজা জিনিস, তখন আঙ্কেলের ঘরের জানলাটা দিয়ে তো টপকে তো বাইরে চলে যাওয়া যেত, হ্যাঁ গিল তো নেই, গ্রিল তো দেওয়া ছিল না, টপকে বাইরে চলে। এবার ভেতরে বসে খাচ্ছি, রান্না বলছে বাইরেটা হেভি সুন্দর লাগছে, বাইরেটা চলে আসো বলে, এবার আঙ্কেল বলে দিচ্ছে চাই করবে, জানলা কিন্তু খুলবে না, খুলে রাখবে না, বলছে জানলা খুললে কিন্তু পোকায় ঘর ভর্তি হয়ে যাবে, কেন শুকিয়ে বকরি ওই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফরেস্ট এরিয়া, ওটা জঙ্গলের মাঝে, তো বলছে পোকা ভর্তি হয়ে যাবে, তুমি ঘর শুতে পারবে না তাহলে। আর বেসিক্যালি কি আমার সব কিছু বন্ধ রাখা সত্ত্বেও ঘরে পোকা ঢুকে যাচ্ছে, কাঠের বাড়ি, ফাঁক ফোকর দিয়ে পোকা ঢুকছে। তা বাইরে দিয়ে গেছি, এবার বাইরেটা গিয়ে দেখছি ভাই এত সুন্দর, মেঘ ঢুকছে, চাঁদ উঠেছে, মেঘ ঢুকছে, সেই মিষ্টিকাল ওয়েদার বলে না যেরকম, ওরকম, ঠিক আছে। আর তখন তো ছাদটাও খোলা ছিল, ছাদটাও যাওয়া যেত, আরে মানে একটা এত সুন্দর, ছাদে উঠলে কার্শিয়াং দেখতে পাচ্ছি তোরে, মানে ছাদে উঠবি এক সাইড দিয়ে কার্শিয়াং দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই পাশ থেকে তোর এটা দেখতে পাওয়া যায়, দার্জিলিংটা দেখতে পাওয়া যায় একটুখানি এই পাশ থেকে, হ্যাঁ একটু দেখতে গেলে বেসিক্যালি এ পাশে পুরো কার্শিয়াং এর শহরটা পুরো পিছন দিকটা দেখতে পাচ্ছি, সখিয়া শহরটা ও পাশটা দেখতে পাচ্ছি, আর নিচে গ্রামটা দেখতে পাচ্ছি, আর তার সাথে চাঁদের আলোটা রাতে, তোরা ছাদটাতে গেছিলি, ব্যালকনি এসে ছাদে চলে গেছিলি, এই সুন্দর, হেভি সুন্দর টাইম কাটছে ওখানে বসেই অনেকক্ষণ টাইম কেটেছে, ঠিক আছে। কেটে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরতে বেরোনো হবে, ঘুরতে বেরোনো হবে, সানরাইজ দেখবে। আমার তো এতটুকু ইন্টারেস্ট নেই, আমি তো গেছি ল্যাদ খেতে, আমি তো মানে পুরোপুরি এবারে জানলা থেকেই তো সানরাইজ দেখা যায়, জানলা থেকে, ঠিক আছে, ঠিক জানলা থেকে উঠলাম, ঠিক আছে, বলছে এই ঘুরতে যাবো, এ করতে টার্নিং করছে, ওরা উঠে তার আগে মর্নিং ওয়াক করে এ পাশে ঘুরে চলে এসছে, আমি উঠিও নি, ঠিক আছে। আমি যখন ঘুম থেকে উঠে জানলা দিয়ে পেট্রোল পাম্পটার দিকে তাকিয়েছি, পেট্রোল পাম্পের যে ঠিক নিচেটা দিয়ে চালটা, যেটা চালের নিচ দিয়ে দিচ্ছি সিধে কাঞ্চনজঙ্ঘা, আমি বলছি স্যার কাঞ্চনজঙ্ঘা দেখছি, ভালো করে চোখটা রগড়ানো, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা,
আমি চাটা খেতে তলায় গেলাম, তখন গোলু মনে আছে। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা আঙ্কেল ওখানে কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখানে? বলছে হ্যাঁ, ছাদ থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তো তোমার রুমটা থেকে দেখতে পাওয়া যায়। বলছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে না? আমি আজ দেখিস নি? বলছে না, গেছি গিয়ে দেখেছি। স্যার আমরা তো অবাক, ঠিক আছে। তখন এখন ওখানটা গাছগুলো হয়ে গিয়ে ঢাকা পড়ে গেছে, তখন গাছগুলো তখন ওখানে বড় গাছটা ছিল না, দেখতে পাওয়া যেত। তো ওরকম এপাশ ওপাশ ঘুরলাম, ঠিক আছে। সেইদিনকে রাত্রিবেলা আমার একটা জিনিস এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম পায়ের আওয়াজ গোটা রাত জুড়ে, ঠিক আছে। মানে ছাদের ওপরে কেউ একটা চড়ে বেড়াচ্ছে, তার আওয়াজ, ঠিক আছে। আর একটা 2 পায়ে না 4 পায়ে? 4 পায়ের, 2 পায়ের আওয়াজ না, 4 পায়ের। 4 পায়ে একটা কেউ চলছে, তার আওয়াজ। চপ মুড়ির সঙ্গে শরীর ভাজা এসে গেছে। আচ্ছা, মুড়ি নেই, ভাজা রয়েছে, ভাজা। আচ্ছা, তাই এবারে যেখানে ওখানে বসে আছি, বসে কথাবার্তা বলছি, ঠিক আছে। আবার আঙ্কেলের সাথে জিজ্ঞাসা করছি, রাত্রিবেলা বিভিন্ন রকম আওয়াজ পেয়েছি, ঠিক আছে। 4 পায়ে ওপর দিয়ে হাঁটছে, এ করছে। তখন অতটা গুরুত্ব দিইনি, ঠিক আছে। কত বেয়াল ফেয়াল হবে, এভাবে বাড়িতে থাকে, বাড়িতে তলায় বেড়াল আছে, বেয়াল ফেয়াল হবে, অত পাত্তা করিনি। টিনের চালে বিড়াল হাঁটছে। হ্যাঁ, আচ্ছা কোনো তবে হ্যাঁ, একটা বাড়িতে একটা জিনিস বলে দেওয়া ভালো, যেখানটা থাকা সেটা রয়েছে টিনের চাল, হ্যাঁ, পায়খানা বাথরুম আর সিঁড়িঘর যেটা, সেটা ছাদাটা। সাদাটা, ঠিক আছে। আর এবার ওখানে অদ্ভুত ধরনের। হ্যাঁ, ওখানে ওটা হচ্ছে মেন স্ট্রাকচার যেটা ধরে রেখেছে বাড়িটাকে। তো এবার ওখানে বসে আছি, বেশ আরামসে টাইম ফাইম কাটিয়ে আঙ্কেল এবার তোমরা তো বললে ঘুরতে যাবে, কখন বেরোবে? একটু বেলা করে বেরোবো, খাওয়া দাওয়া করে বেরোবো বলে ভাত ফাত খেয়ে আমরা বেরিয়েছি এর দিকে, মানে ভঞ্জন যাবো। আঙ্কেল বললো তো এখান থেকে কিরম করা যাচ্ছে, আমার মনে সেরকম কিছু করেছে না, একটু টাইম কাটাতে আসছি। বলছে টাইম কাটাতে, রিল্যাক্সে টাইম কাটাতে? হ্যাঁ। বললো তাহলে এখানেই থাকো, যেতে হবে না, তো ইচ্ছা হলে আমার মানে ভঞ্জন করে আসতে পারো। হ্যাঁ, ঠিক আছে। বললো আর একটা কাজ করতে হবে, এখান থেকে নিম টি স্টেটের দিকে যাও, ভালো লাগবে। মাঝখানের রাস্তাটা। হ্যাঁ, ফাঁকা সুন্দর রাস্তা, ভালো লাগবে, লোকজন নেই বেশি। তা আমার ঠিক আছে, শান্তি আর পিস। কি হয়েছে? আমি খাচ্ছি না, দাদা খাচ্ছে। আমি খাচ্ছি না, দাদা খাচ্ছে। মাথা হাত বুলিয়ে দাও তাহলে হবে। তা আমরা ওখান থেকে যাচ্ছি মিম টি স্টেটের দিকে, ঠিক আছে। এবার মিম টি স্টেটটা হচ্ছে ঠিক ওই সুখিয়া পুকুর ওই পেট্রোল পাম্পটার আগেই একটা রাস্তা, যেটা যদি তুমি দার্জিলিং দিক থেকে আসো তাহলে তোমার ঠিক যেদিক থেকে আসছো সেদিকেই যেতে হবে, ইউটার্ন মেরে। তো চায়ের মিম স্ট্রিটের হচ্ছে চায়ের দোকানটার হ্যাঁ, উল্টো দিকে হচ্ছে রাস্তাটা। তো তখন রাস্তাটা একই রকম, এবার রাস্তাটা দিয়ে ঢুকলাম, ঠিক আছে। তো তখন টিফিন ব্রেকফাস্ট টেকফাস্ট করে জ্যাকেট প্যাকেট পরে রাস্তা দিকে ঢুকলাম। ও বললো ছবি টবি তুলবো একটু, এ করবো। না, বাইক নিয়ে এরকম কি কোথায় কি আছে না আছে দেখা যাক বলে বেরোলাম। বেরিয়ে বেশি দূর যাইনি, বেরিয়ে গেছি কিলোমিটার 3 গেছি, এ করেছি। টি স্টেটের দিকে তলার দিকে, টি স্টেটের দিকে গেলে একটু তলার দিকে যেতে হয়। হ্যাঁ, গরম বাজে, এই গরমের দিকে যাবো না, ঠান্ডার দিকে আছি, ভালো আছে। এই যে বলে গরম করে ওখানে বসে টাইম কাটিয়েছি, গল্প টল্প করেছি, নাটার জায়গাতে শুয়েছি, ছবি তোলা। নারাগাছ শুয়ে তোরা ছবি তুলেছিলিস? হ্যাঁ, ওই সব করেছি, ঠিক আছে। করে টোরে মিম বানিয়েছিলিস বাঙালি মাংস ভাতকে কি করে। করে ওখান থেকে ফিরে খাওয়া দাওয়া করেছি। আবার ছবি টবি তোলার সময় চরম হয়েছে, মানে নর্মাল যা ছবি তোলা নাটা বলছি, নাটা শুয়ে ছবি তোলে, হেভি লাগবে দেখতে। সবাই শুয়ে ছবি দেয়, নাটা শুয়ে এরম করে পোজ দিচ্ছে, এরম ভাবে পোজ দিচ্ছে, ঠিক আছে। একটা নাটাকে শুয়ে বলছি এরম ভাবে পোজ দেবে, এরম শুয়ে থাক, ঠিক আছে, উপর থেকে ছবি তুলবে। ছবিগুলো তুলেছে, নারা তো বুঝতে হয় ছবিগুলো নিয়ে কী হবে, ছবিগুলো যে পরে যে মিম বানিয়ে দেওয়া সেটা তো নাটা জানতো না, ওই ছবিগুলো ইউজ করা হয়েছে। গরুরা আমার বুদ্ধিটা আমরা ইয়ে করেছি নাটার সাথে, নাটা বুঝতে পারি। ওই দিনকেই তো পোস্টটা করেছিলি তো, নাডা বাবা সে লিখে পাঠিয়ে তোরা এই করছিস। হ্যাঁ, ওইটা ওখানে গিয়ে গোলু ওটাকে করে ওটা না, ওখান থেকে আসার পরে গোলু পোস্ট করেছে, আর নাটুর বাবা তাদের কমেন্ট করেছে তোরা ঘুরতে গিয়ে এই করিস। যাই হোক, ওই যে আমরা পুরো অনেকটা করলাম, হোটেলে এলাম। এবার বলছি কোথায় যাওয়া যায়, বলছে পাকা যাবে। হ্যাঁ, কাছে মানিকঞ্জন ঘুরে আসো, ভালো লাগবে। আর যদি ইচ্ছা হয় ওখান থেকে টুংলুর দিকে চলে যাবে। মানবগঞ্জে একটা রাস্তা আছে তোমার, সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্ট, আর একটা রাস্তা আছে টুংলু দিয়ে, ওই টুংলুর দিক দিয়ে তোমরা যেতে পারো। যদি ইচ্ছা ওটা ওপর দিকে যাবে এখন, আমার ঠিক আছে। তা ওইসব তখনও তো মনে হয় এটা না, তখন বন্ধ হয়ে গেছে, 18 বন্ধ হলো তো, 17-তে
17 না 17 এন্ডেই মানে 18তেই বন্ধ হলো 18 বন্ধ 17 সে আমরা যখন ডিসেম্বরে এটা তখনও করে- গেছিল লোকটা হ্যাঁ ওখান দিয়ে গেছি তো ব্যাপারটা হচ্ছে মানেভঞ্জনে আমাদের আঙ্কেল বলছে একটু তাড়াতাড়ি বেরোবে আর তা আমরা তাড়াতাড়ি 2টোর সময় বেরিয়েছি মানে বেশি রাস্তা তো নয় না 2টোর সময় না আরও পরে ল্যাজমাত খেয়ে বেরিয়েছি তোরা বেরিয়েছিস ধরে নয় 3:30 পর দেরি করে বেরিয়েছি মানেভঞ্জন হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার গেছি মানেভঞ্জনে গেছি বেশ সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে গেছি মানেভঞ্জন যাওয়ার সময় তো শুকিয়ে বকরিতে গুছিয়ে শুয়োর দেখলাম দেখতে দেখতে গেলাম গিয়ে মানেভঞ্জন ঢুকলাম তখন বাজে 4টে বেশ সুন্দর মানেভঞ্জনটা ওই টপকে গিয়ে ওই উপরটা উঠলে সেই তলা থেকে সেই খেলার মাঠটা দেখতে পাওয়া যায় করে মানে বসে আড্ডা দিলাম মানে এই পাশে আসতে কথা বললো এটা টুংরি যাচ্ছে টুংরি যাওয়া যাবে বললো যাও কিন্তু এখন গিয়ে কোথায় যাবে মানে সব তো বন্ধ হয়ে যাবে ওখানে তো 6টা 6:30 পরে বন্ধ হয়ে গেলে ওখানে সব কিছু বন্ধ হয়ে যাবে বললো মানে একটা জিনিস বললি না কিন্তু রাস্তাটা কিভাবে রয়েছে কি আছে বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে বললো এটা করতে হবে তাহলে কী করা যায় এখানেই তাহলে বসে আড্ডা মারি আবার সব ল্যান্ড রোভারগুলো চলে পুরোনো ল্যান্ড দেখলাম ওগুলো বলে ওই পয়েন্টটা ছেড়ে গিয়ে একটু ওই ওপর দিকটা উঠে গিয়ে যেখানে ওই রাস্তার টুকরো দিয়ে যাচ্ছে রাস্তার ওপর দিক দিয়ে ঘুরে যাচ্ছে না ব্রিজ যা আছে একটা হুম। ব্রিজ মতো আছে ওইটাকে টপকে গিয়ে ওপরটা গিয়ে দাঁড়িয়ে আমরা বসে ওখান থেকে ভিউটা দেখছি পুরো সিটিটা দেখ মানেভঞ্জন শহরটা পুরো দেখা যাচ্ছে তলায় খেলার মাঠটা দেখে ওখানে বসে বসে আমরা বিড়ি খাচ্ছি আর তার দিকে তাকিয়ে দেখছি কি সুন্দর লাগছে জায়গাটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে নানা বলছে এই হ্যাঁ দেখতে এই কি এখানে আয় না দেখ এখান থেকে বল না সেটা মানে সব জায়গায় গাঁজা গাছ দেখ না রে মারা এই গাঁজা গাছ দেখ ভালো করে দেখছি হ্যাঁ তো মানে পুরো গাঁজা গাছের জঙ্গল লিটারালি এলাকাটা পুরো গাঁজা গাছের জঙ্গল বলছে মা 2-4টা ছিঁড়ে নিয়ে চলে যাই নিয়ে কী করি ফুল তো হয়নি গাছের ওই তেমন এখানে লোকে এখানে খায় মনে যায় আসে না কিছু লোক কটা লোক থাকে তুই দেখ না এখানে কেন পুলিশ ঝামেলা করে কটা লোক থাকে আর এদের এইগুলো তো এলাকা আর নেটিভ গাছ তো ওটা হ্যাঁ ওখানকার লোকাল গাছ এটা তো এখানে তো নয় এটা তো ওইখান তাও তো বটে আমরা বসে ওখানে মানেভঞ্জনে বসলাম ওখানটা বসে আড্ডা মারলাম সন্ধ্যের মুখ অব্দি তারপরে সন্ধ্যে হবে চা খেয়ে না ঠিক আছে এবার হোটেলের দিকে রওনা যায় দিকে যাই যাক কেন গোটা দিনটা কাটিয়েছি একটা সকালবেলা এক জায়গায় ঘুরেছি দুপুরবেলাটা নিজেরা মতো চিল করেছি গল্প করেছি ওই রুমের বাইরেটাই ব্যালকনিটা বসে আড্ডা দিয়েছি তারপরে বিকালবেলা বেরিয়ে মানেভঞ্জন ঘুরলাম ভালোই লাগলো বেশ ঘুরতে মানে সত্যি কথা বলতে ওই সময় যেই সময় বেরিয়েছিলাম সেই সময় যে মেন্টাল স্টেট ছিল ওটাই হেভি পিসফুল ছিল হ্যাঁ ঘুরেছি ওখানে বসে দেখছি তলায় খেলাধুলা করছে বেশ ভালো লাগছে দেখে সন্ধ্যা হয়েছে এটা চা খেয়ে চল এবার রুমের দিকে যাওয়া যায় রুমের দিকে আসছি এখানে হলো গিয়ে রোবটটা মানেভঞ্জনের রাস্তাটা যতজন মানে যারা গেছিস তা তো জানবি ঠিক আছে যে সন্ধ্যাবেলা যদি মোটর সাইকেল নিয়ে ফিরিস বেসিক্যালি রাস্তাটা নির্ঝুম হয়ে যায় পুরো জঙ্গলের মাঝখানে হ্যাঁ পুরো নির্ঝুম রাস্তা কোনো লোকজন নেই কোনো গাড়ি ঘোড়া নেই সন্ধ্যা যখন ফিরছি একটাও গাড়ি আমাদের ক্রস করেনি একটা গাড়ি মনে হয় ক্রস করেছিল ওইখানে ওই আঙ্কেল বলেছিল যে ওখানে যে শুয়োর থাকে একটু তেগে চারবে শুয়োর আছে রাস্তায় আঙ্কেল বলছে শুয়োর থাকে মানেভঞ্জন থেকে বেরিয়েছি বেশ খানিকটা দিয়েছি মিনিট 20 গাড়ি চালিয়ে দিয়েছি মানে মানেভঞ্জন থেকে অনেকটাই দূরে চলে এসেছি এই রাস্তার সামনে হেডলাইটটা ডিপার করা আছে আরসির হেডলাইট ডিপার মানে ভালো জোর আর সে দুটো গাড়ি লাইটের জোর প্রচুর হ্যাঁ আরসির জোর তো আরও বেশি আমি সামনে ছিলাম নাটা বলো তুমি সামনে দেখো ডিপার হয়েছি জোর আলো পুরোটা দেখতে সামনে পুরো দিনের আলো মতো দেখা যায় আমি দেখলাম সামনে কিলাম রাস্তাটা এই লেভেলে মানে তারপরে এই এক মানুষ উঁচু মতো জায়গা আছে এক মানুষ উঁচুতে একটা ওই রাস্তা যে ব্যারিকেডটা করা আছে তার প্রত্যেকবার পাহাড়ের ঢালটা শুরু আমার সামনে দেখলাম একটা পুরো এরকম বড় শুয়োর সাইজের একটা মাল এক লাফে উপরে উঠে বেরিয়ে গেল সেই চোখগুলো দেখলাম জল করছে ঠিক আছে বড় আলো পুরো হ্যাঁ পুরো ফুল ব্ল্যাক ঠিক আছে ল্যাসটা যে ছিল ল্যাসটাকে হাওড় করে উঠতে পারিনি অতটা পড়ে এসছো গোলুও দেখেছি আমি দেখেছি গোলু বলছি হ্যাঁ রে গোলু পাহাড় এত হ্যাঁ আমি বলছি হ্যাঁ শোন পাহাড়ি সরে এত জোরে এত উঁচুতে লাফিয়ে গেল
গোলু বলছে সেটাই তো ওরে এত জোর লাফাতে পারে। আমি ভাবছি নাটা তো লাফাতে পারে না, ঠিক আছে, আমরা নিজেদের মধ্যে খিল্লি করি যেমন এই নাটাকে এরকম করে ডেকেছি, নাটা বাসে সে নাটা বলছে কী হয়েছে, আর যেটা শুয়োর লাফালো দেখি এরকম উঁচুতে কালো মতো, তুই লাফাতে পারিস বলছে, নাটা বলছে কিছুটা লাফালো, কী লাফালো, আমি বলছি ওটা শুয়োর ছিল, তুই লাফাতে পারিস মা, এই যে যেমন করার কিছু বন্ধুদের মধ্যে বলে আমি শুয়োর, হ্যাঁ তুই তো শুয়োর, তুই এমন মোটা, তোর থেকে বেশি মোটা, ও লাফিয়ে চলে গেলো, ঠিক আছে, হাতাহাতি করতে করতে আসছি। এবার গোলু বলছি গোলু সবটা বুঝলা শুয়োর, চোখটা তো ওরকম জল জল করে না ভাই শুয়োর, চোখটা জল জল করে না, আমি বলছি, যাই না আমার দেখতে হবে, এ জানা নেই এটা চোখে শুয়োরের চোখটা আমি জল জল করে কিনা। বলতে 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 সুকিয়া পুকুরি চলে এসেছি, বেশিক্ষণ তো লাগে না, 1 ঘন্টা খানেক লাগে, 7 কিলোমিটার তো রাস্তা, মানে বুঝলেন 1 ঘন্টাও লাগে না। মানে রাত্রে আস্তে আস্তে হ্যাঁ। আড্ডা মারতে মারতে হলে যা হয় আর কি, ল্যাদ খেতে খেতে এসছি তো, তারা তো নেই ইউটিউবটাতে কোনো, যেমন সুখিয়া পুকুরিতে ঢুকছি, ওখানে তো ভর্তি শুয়োর, শুয়োরের মুখে লাইট পড়ছে, শুয়োরের চোখ তো ওরম করে জ্বলছে না, ঠিক বলুন, এই শুয়োরগুলো চোখ জ্বলছে না, ওটা জ্বলছিল তাই তাহলে ওটা আমি হচ্ছে এই তো কেসটা কী বলতো, আমি মনে হয় ওটা মনে হয় জঙ্গলি শুয়োর, বুঝতে, দাঁতওয়ালা জঙ্গলি শুয়োর, ওই জন্য ও জোরে লাফিয়েছে, এরা মানে নিজেদেরকে আমি মানে নিজেদেরকে কনভিন্স করছি কিছু তো একটা হয়েছে, এতে ঢুকেছি আমাদের সেটাই। হোমস্টেতে এসছি, গাড়ি এতে ঢুকিয়েছি, পেট্রোল পাম্পে এতে ওই হ্যাঁ তখন তো বন্ধ হয়ে গেছে, তার মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ পেট্রোল পাম্প বন্ধ, গাড়িটা রাখার জায়গাটা ভালো ছিল, দিনের বেলা হচ্ছে বাইরে, রাত্রিবেলা হচ্ছে এর পাশে, মেশিনের পাশে, শেডের তলায়। সেটার তলায়, ওখানে গাড়িটা রেখে ঢুকেছি, তা আঙ্কেল বলছে কিরম ঘুরলে করলাম, আমি বলছি সব ভালো ঘুরলাম, সব কিছু করলাম, কিন্তু আঙ্কেল একটা জিনিস দেখেছি, বলছে কি, আমি চা খেতে খেতে বলবো, চাটা দিয়েছি, চাটা খেতে, আমি যে আঙ্কেল একটা শুয়োর দেখলাম, শুয়োর বুঝছেন তো, আর ভদ্রলোক নেপালি, হুম ঠিক আছে, নেপালি না লেকচার আর কি, হুম ঠিক আছে, তা বাংলা বলে একটুখানি একটুখানি সমস্যা হয়, টানে আছে, টেনে বলে। টান নেই বলে, ঠিক আছে, সাধারণত কি হয় যদি কেউ টান দিয়ে বাংলা বলে তখন আমরা ভাবি সে সব কথা বুঝছে গিয়ে বুঝছে না, হুম ঠিক আছে, তা আমি বলছি আঙ্কেল আপনি শুয়োর বোঝেন, শুয়োর শুয়োর বোঝেন মানে কি বলতে চাইছো, এই শুয়োর জানেন তো কি হয়, বলছে হ্যাঁ শুয়োর যে হতা হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ শুয়োর, বলছি কী হয়েছে শুয়োর কী হয়েছে, আমি বলছি মানেভঞ্জন থেকে আসছি, একটা শুয়োর দেখলাম রাস্তা থেকে লাফিয়ে, রাস্তা যে মানেভঞ্জন থেকে বেরিয়েছে, রাস্তাটা উঁচু উঁচু করে ব্যারিয়ার করা আছে ঢালটার জন্য, বলছে হ্যাঁ, একটা শুয়োরকে দেখলাম এক লাফে উপরে উঠে গেল, হুম। আপনাকে শুয়োর এত জোর লাফায়, হুম। আঙ্কেল বলছে শুয়োর এক লাফে অত দূর উঠবে কি করে, আমি বলছি না আঙ্কেল শুয়োরই ছিল, বলছে কি পুরো কালো রঙের। হ্যাঁ আমি বলছি পুরো ফুল ব্ল্যাক, এই যে ফুল ব্ল্যাক, বলছে কতটা বড় ছিল বলো তো একটা আইডিয়া বলো, আমি বলছি ধরুন এতটা, আমার হাতে ধরুন এতটা হবে, হুম মানে মোটামুটি অ্যাটলিস্ট 3 ফুট মিনিমাম, হুম মিনিমাম মাথা থেকে পিছন অব্দি যতটা বলতেছি মিনিমাম 3 ফুট, লেজ ফেস সাওয়ার করতে পারিনি। আমাকে বলছে ল্যাজ, যে ল্যাজ হয়তো ছিল বড় মতোই ল্যাজ ছিল, জঙ্গলি শুয়োরের বড় ল্যাজ কি ছোটো ল্যাজ তা তো খেয়াল করিনি, ল্যাজটা আমি ঠিক ইয়ে করতে পারিনি, অন্ধকার তো বুঝতেই পারছি না, হঠাৎ করে যে গাড়িটা টার্নে ঘুরেছে মুখটা, লাইটটা পুরো পড়েছে, পড়তেই লাফিয়েছে, শুধু একটা জিনিস দেখলাম যখন ঘুরেছে, ফার্স্টে ঘুরেছে তারপর তো লাফিয়েছে, যখন ঘুরে যায় তখন চোখ ধরে জল জল ঘুরছিলেন, আমাকে বলছে যে শুয়োর দেখো নি, এই তাহলে ওই তুমি এই দেখেছো প্যান্থার দেখেছো, বলছি প্যান্থার মানে বাঘের প্যান্থার, বলছে হ্যাঁ, যেখানে প্যান্থার আছে নাকি, বলছে কেন তুমি যাও না, লিপ্স জগতে তো প্যান্থার আছে তো, মানে বলছে শুকিয়ে জঙ্গলে কি থাকে, প্যান্থার থাকে তো, আর আমি তো অবাক, ঠিক আছে প্যান্থার থাকে মানে, বলছে হ্যাঁ প্যান্থার রেড পান্ডা সবই দেখা থাকে, হুম। আমি তাহলে শুয়োর নয়, বলছে না, গুলো মুখে দেখেছি, আমি গুলো মুখে দেখেছি, রাত্রিবেলা তো আর বেরোনো যাবে না, যাই হয়ে যাক, ঠিক আছে, এবার আমাদের আঙ্কেল বলছে তুমি ভালো করে বিবরণ দাও, আমার ভালো করে বলছে এখনো আমার পরিষ্কার ভিভিড মনে আছে, ঠিক আছে, দুটো চোখ এরকম বড় বড় চোখগুলো, ঠিক আছে জল 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 করছে, ঠিক আছে, যখন লাইটটা পড়েছে পুরো জ্বলে উঠলো, মালটা একটা লাফে উঠে গেল, পুরো আঙ্কেলকে বিবরণটা দেবো, আঙ্কেল বলছে ওটা প্যান্থারই ছিল, ঠিক আছে, তো আমি বলছি বাপ, প্যান্থার হলে তো তুই একটা, তোদের মধ্যে প্যান্থার কালার তো আছে। এবার পুরো কালো প্যান্থার, এবার ব্ল্যাক প্যান্থার তো একটা রেয়ার জিনিস, এবার ওটা পুরোপুরি ব্ল্যাক কি আমি পুরো লাইটটা দেখতে পাইনি সেটাও হতে পারে, বাট যতটুকু আমি দেখেছি পুরো কালো, তো বেসিক্যালি আমি কালো প্যান্থারই বলবো, আর সে ডিফার তো জোর আছে, ওটাতে যদি লাইট যদি কালার বুঝতে না পারি তাহলে ব্ল্যাকই, দিনকে মাল ফাল গাঁজা বাজা কিছু খাইনি, ঠিক আছে, গাঁজা গাছ দেখে এসেছি, ওটা খাইনি। গাঁজা খাই না যদিও, গাঁজা গাছটা দেখে যে খুশি হয়েছি, গাঁজা খাই না আমি, খেলে গিয়ার খাই, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তখন কিছু খেয়েও নেই, বাইক চালাবো,
শোবার অবস্থাতে দেখেছি, চোখের ভুলও হতে পারে না, গোলুও দেখেছে, ঠিক আছে। তো আঙ্কেল বলছে এখানে তো প্যান্থার আছে, এটা বেসিক্যালি একটা ব্ল্যাক প্যান্থার, তুমি যেটা দেখেছো ওটা কালো হতে পারে। এই প্যান্থার আপনি দেখেছে? বলছে হ্যাঁ এখানে তো দেখতে পাওয়া যায় হামেশাই। বলছে কেন কালকে রাত্রিবেলা ঘরে আওয়াজ পাওনি রাত্রে? হ্যাঁ একটা আওয়াজ হচ্ছিল ঘর ঘরে। এটা কী ছিল? আমি কী ছিল? বলছে প্যান্থারই তো। মানে ওই রাত্রিবেলা আছে তো খাওয়া, এই কথা তো এইখান তলায় গ্রামের দিকে যায় খাবার খোঁজে, মুরগি ফুরগি যদি পায়, ঠিক আছে, রাত্রিবেলা খেয়াল রাখবে, রাত্রিবেলা আসে আওয়াজ দেয়, ঠিক আছে। আমি ঠিক আছে। এবার এই যে জিনিসটা প্যান্থার আসে আওয়াজ দেয়, এই জিনিসটা মানে শুধু আমাদের গল্প কথা নয়, ও গেছিল। হ্যাঁ, তোরা তো সেই দিনকে পরের দিনকে তো তোর এরও দেখেছিলিস, তোকে হ্যাঁ পায়ের ছাপ দেখেছিল না পরের দিন সকালে, তারপরের দিন। না পায়ের ছাপ দেখলাম তোদের সাথে গিয়ে, হ্যাঁ, আমার সাথে গিয়ে সেবা দেখালো। সেদিনকে রাত্রিরেও না না, চালের উপর দেখালো না। চালে ওই ধুলের মধ্যে পায়ের ছাপ আছে। এবার ওটা আমরা অতটা ইয়ে করে নিই, হুম। হতেই পারে পায়ের ছাপ, বড় বেড়াল হতে পারে, এরম বলে কাটিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল পায়ের ছাপ তো যখন যেবার আমরা জানুয়ারিতে গেলাম সবাই মিলে, ওই ট্রেলটাতে উল্টো দিকে, বাড়ির উল্টো দিকে। ট্রেলটাতে উঠে ওপরটাতে উঠেই তো বরফের মতো দেখতে পেয়েছিলি, বড় বড়। বরফ নয় তাহলে ওটা, বরফ নয়, এমনি মাটিতে দাগ পড়ে রয়েছে। বেসিক্যালি একা তো নয়, তো আমরা সবাই দেখেছি। তা ওখানে যখন পড়লো, আমি বলছি, বাবা এখানে প্যান্থার আছে? বলছে হ্যাঁ প্যান্থার তো এখানে বহুদিন আছে। ঠিক আছে, রাত্রিবেলা ওখানে বসে আঙ্কেলের সাথে গল্প করতে করতে, আর ভদ্রলোক খুব ভালো, গল্প টল্প করে আমার সাথে ইয়ার্কি ঠাট্টা মারলাম, গল্প টল্প করলাম করে, আমরা বেশি রাত তো সন্ধ্যাবেলা কোথায় যাবো না। বললো হচ্ছে ইভিনিংয়ে কোথাও যাবে না? ইভিনিংয়ে এখন কোথায় যাবো? বলো দার্জিলিং ঘুরে আসো না। দার্জিলিং ঘুরে আসো? বললো হ্যাঁ দার্জিলিং ঘুরে আসো, হয়তো বাইক আছে, যাও ঘুরে চলে আসো, দার্জিলিং তো অনেক রাত্রি অব্দি খোলা আছে, তোমরা এখানে 10টার মধ্যে চলে এলেই হবে। ঠিক আছে, সেদিনকে আমরা দার্জিলিং গেছিলাম, ঠিক আছে, সেদিনকে বা তার পরের দিন যে কোনো একটা দিন গেছি, ঠিক আছে। ওই সেদিনকে না, তারপরের দিন সকালে নাটা সেই ব্রেকফাস্ট করতে যাবো না গিনারিসে। নাটা বললো গ্যালারিসে ব্রেকফাস্ট করতে। না না, সেই এবার গল্পটা তুই বল। হ্যাঁ, ওটা মানে আমরা তারপরের দিন আমার না পরের দিন তো আমরা দার্জিলিং ঘুরতেই যাবো, এমনি প্ল্যান করে গেছি দার্জিলিং ঘুরতে যাবো। দার্জিলিং ঘুরতে যাবো কিরকম করে, ওখান থেকে বেরোবো বাইক নিয়ে, দার্জিলিং মধ্যে 20 কিলোমিটার আরামসে যাবো, দার্জিলিং ঘুরবো টুরবো সব কিছু দেখবো টেকবো, দেখে আমরা বাড়ি চলে আসবো, মানে এতে চলে আসবো, এখানে এরকম চলে আসবে। আমি বেরিয়েছি। নাটার প্ল্যান হচ্ছে গ্লেনারিসে গিয়ে ব্রেকফাস্ট করবে। ঠিক আছে, সেটা আর কি জানি না। আমি বলছি নাটা ঠিক আছে, কিন্তু ওখানে ইয়ে কি বলছে, ব্রেকফাস্ট করো সকালে গিয়ে এই খাবো এই খাবো সেই খাবো, নাম বলছে অনেক কিছু, হ্যাম ট্যাম এই সেই বলছে, হ্যাম সসেজ হ্যান ত্যান সব কিছু বলছে। বলছি সবই তো শুনছি, যা শুনে মনে হচ্ছে অনেক টাকা, কত খরচা রে? ওই 700 টাকা। আমি বোধে 1 লাখ আমার বাড়ি থেকে পালিয়ে যাবি, আর 700 টাকা এখানে থাকতে লাগছে আগের জন্য, তাহলে এখানে 700 টাকা আমি খেতে যাবো, দরকার নেই ও খাওয়ার। দার্জিলিং গেলে মোমো খাবো, যেমন চিন্তা ভাবনা বলে দার্জিলিং পরের দিন সকাল দার্জিলিং যাবে, নাটা বলছে দার্জিলিং চলো দার্জিলিং চলো দার্জিলিং চলো, ঠিক আছে। এবার আমি এখন বেরোবো না, পরে বেরোবো, ল্যাদ কাজে দার্জিলিং যাবো এ করো। আমি ঘরে সবাই ঘুম থেকে উঠে চাটা খাচ্ছি এ করছি ব্রেকফাস্ট খাচ্ছি। মানে ওর প্ল্যানিংটা ছিল গিনারিসে ব্রেকফাস্ট করতেই যাবে হ্যাঁ ওই সময়। নাটা দেখছি তো অলরেডি জ্যাকেট প্যাকেট পুরো রেডি। আমি যে নাটা বলে যাবি কি? আমি যাবো না। নাটা বুক করে বেরিয়ে চলে গেল। আমি বলছি আমি তাহলে একা চলে যাবো। আমি চলে যা, একা চলে যা, ঘুরে যা। নাটা চলে গেল, আমি গেলো ওখানে বসে আরামসে সিগারেট খাচ্ছি, দুজনে গল্প করছি, ভালো লাগছে। মানে ব্যালকনিতে বসে ওই ছাদটায় বসে হচ্ছিলিস? ব্যালকনিটাতে বসেছি, ওই রাস্তার দিকে ওই পাশের দিকে সুকিয়ার দিকে মুখ করে বসে গল্প করি। তখন তো জায়গাটা আরো নিরিবিলি ছিল। হ্যাঁ, আরো ফাঁকা ছিল, কারণ নিচের গ্রামটা তখন অত ইয়ে হয়নি, বড় হয়নি। ওখানে বসে আরামসে আমরা গল্প করছি, সিগারেট খাচ্ছি, চা খাচ্ছি। মিনিট 20-25 হবে, নাটা আবার চলে এলো। বুঝলি যাসনি? দার্জিলিং ঘুরে চলে এলাম। বলছি ভাই আধা ঘন্টাও হয়নি এখানে দার্জিলিং 20 কিলোমিটার, তুই গেলি আবার গিয়ে চলেও এলি, 40 কিলোমিটার তুই চালিয়ে দিলি। বলছে 30 মিনিট তুই 40 কিলোমিটার ঘুরে চলে এলি এখানে, কত দিয়ে গাড়ি চালাচ্ছিস তুই? মানে আমি জোরে গাড়ি চালাচ্ছি না, জোরে গাড়ি চালাও তুই 120-তে চালাচ্ছিস না রে ভাই, ঘুমে তো যাওয়া হবেই। ও বেশি গিয়েছে, ঘুমের কাছাকাছি অব্দি গেছে, গিয়ে আবার পালিয়ে এসছে। বলে দাও বেরোলাম আমরা আবার সবাই মিলে, বিভিন্ন জায়গায় ছবি টবি তুলতে 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 যাচ্ছি, মানে লেকচার এই বিভিন্ন জায়গায় যেখানে জায়গায় ছবি, হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের মাঝখানগুলোতে ছবি তুলতে তুলতে গেলাম দার্জিলিংয়ে। গিয়ে এতে গেলাম তোর মেলে নাকি ফার্স্টে যে জায়গাটার নাম বললাম, যেখানে সবাই যায় রে, তেনজিং নোরগে পয়েন্ট আছে, বাতাসি আলু। বাতাসি আলু ট্রেনের টিকিট ফিট কেটে ঢুকলাম, কুয়াশা,
নাটার কুয়াশা তো না মেঘ। নাটার গাড়িতে কে তার মধ্যে টেনে দিয়ে চলে গেছে, সাইডে আবার এসে পাল্টালো না ওটা। সাইডের এটাতে টেনে দিচ্ছে, তার জন্য নাটা বেশ একটুখানি রাগ হলো। তা যাই হোক, ঘুরে টুরে গেলাম, ওখানে গেলাম, ঠিক আছে। ঘুরে দার্জিলিংয়ের দিকে যেতে গেলাম, ওরকম কুয়াশা মেঘ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখলাম বৃষ্টির মধ্যে বাতাসের উপর থেকে ইচ্ছা ছিল বেরিয়ে মেলার দিকে যাবো, ঘুরঘুরে করবো। তা মেলার দিকে যেতে পারলাম না, যেহেতু ওরম মেঘ বৃষ্টি এসছে। তো ওখানে যে গাড়ি উল্টো দিকে ঘুরেছিলিস তো, রাস্তা উল্টো দিকে ঢুকেছিলিস তো। তা যাই হোক, অনেক কিছু তো অনেক কিছু জিনিস আর কি অনেকদিন হয়ে গেছে, মেমোরি থেকে চলে গেছে বেসিক্যালি। কেন ওই ট্রিপটা তো পুরো রিল্যাক্সের ট্রিপ ছিল, ওইটাতে পুরোটা শুধু মনে হয় যে ল্যাদ খাওয়ার কথা। এই জিনিসগুলো অনেকটা মনে করে 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 বলতে হচ্ছে। তো ওরম করে বেরোলাম ওখান থেকে, বেরিয়ে আমার ওই তোর বাতাসিয়া লুপ থেকে ঘুরতে ঘুরতে আবার এর দিকেই আসছি, ওই যেখানে ছিলাম টুকিয়ার দিকে আসছি। পুকিয়ার দিকে আসছি। আস্তে আস্তে মনে হলো না রাস্তা এত সুন্দর, মানে একটুখানি ওখানে বৃষ্টিটা ছিল বলে একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখলাম একটুখানি আসতে দেখলাম শুকনো। ওয়েদারটা ক্লিয়ার, যেমন ঘুমটুমের কাছে এসেছি। আর ওখানটাতে দেখলাম ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে কী করবো, ও পাশে তো গেলে লাভ নেই, বলতে বৃষ্টি হচ্ছেই, তাহলে এই পাশের দিকেই যাই, যেখানে ছবি তুলতে এসেছি সেখান দিয়ে আবার এখন কিরম লাগছে দেখতে দেখতে যাও। এবার বিভিন্ন জায়গায় টাইমলেস করেছিলাম না কয়েকটা, ওগুলো তো হয়তো এতে ছবি আর তো ভিডিও হয়নি বা কিছু হয় না, ওটা মানে আমরা নিজেরা দেখেছি ওই ফেসবুক এই ইনস্টাগ্রামে মানে আপলোড করেছিলাম, একটা ছবি খালি আপলোড করেছিস ওরা। তা ওই সময় বসে বসে বিভিন্ন জায়গায় রাস্তায় সালা সুন্দর মেঘ নামছে করছে, বসে বসে এনজয় করতে করতে মোটামুটি যখন আমরা এতে এসে ঢুকলাম তখন বাজে প্রায় 2-2 আড়াইটে বেজে গেছে। ঢুকে খাওয়া দাওয়া করলাম, ওখানে খাওয়া দাওয়া করে খাওয়াটা বসে যেমন আড্ডা ফাড্ডা দেওয়া হচ্ছে, আড্ডা ফাড্ডা দিলাম, দিয়ে আমরা একটুখানি পায়ে হেঁটে একটু বেরোবো ভাবলাম। আঙ্কেল বললো তোমরা এতটা এলে সবটা দেখলে, একটা জিনিস শুধু চলে যাবে ছেড়ে, লেপচে যখন এসছো তাহলে একবার লেপচে জগতে যাও, ওখানে গিয়ে ওখান থেকে দার্জিলিংটা খুব সুন্দর লাগে রাত্রিরে, ওরা দেখে আসো। ওরা দেখে আসো একবার। আমি দার্জিলিং দেখে আসো, লেপচে জগতে দার্জিলিং কেমন দেবো, যে লেপচে জগতে যেখানে এটা এই কালবারটার আগে উপর দিয়ে উঠে যাচ্ছে, ওখানটা একটুখানি, ওখানটা গেলেই তুমি দেখতে পাবে, ওখানটাতে একটু গাড়িটা রেখে বাদিকটা একটু হাঁটবে দেখতে পাবে। গেছি, সত্যি খুব সুন্দর। লেপচে জগৎ থেকে পুরো দার্জিলিংয়ের ওই এটা সেই পাহাড়ের ঢাল দিয়ে যে শহর ঢালটা দেখা যায়, দেখতে পাওয়া যায়। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যাবেলা করে টোরে এপাশ ওপাশ, তারপর আবার এপাশ ওপাশ ঘুরে যাওয়া হয় আর কি, বাইক নিয়ে বেরোলে এপাশ ওপাশ ঘুরে টুরে তারপর আবার ঢুকলাম। ঢুকে তারপরের দিন তো বেরিয়ে পড়েছি, সেইদিনকে ঢুকলাম, ঢুকে আঙ্কেলের সাথে কথাবার্তা বললাম, ফোন নাম্বার সব কিছু নিলাম, যে আবার পরে যখন যাওয়া হলো ফোন করে জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেবো, ঠিক আছে বলে আমরা ওখান থেকে বেরিয়েছি। মানে গিয়ে ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম। তো আঙ্কেলদের সাথে কথা বলছি করছি, তো আঙ্কেল তখন বললো দেখো এখানে প্যান্থার সবসময় দেখতে পাওয়া যায়, তোমার যে বিজনবাড়ির রাস্তাটা ছিল, বিজনবাড়ির রাস্তাটাতে যদি তুমি রাত্রিবেলা যাও, ঠিক আছে, তুমি রাত্রিবেলা গিয়ে তুমি বসে থাকো, শুধু লাইটটা একটা ছোট লাইট জ্বালিয়ে তুমি বসে যাও, তুমি ওখানে রাস্তাতে প্যান্থার যদি ভাগ্যবলা থেকে রেড পান্ডা সবই দেখতে পাবে। মানে যেটা নিচের দিকে নামছে ওইখানটার জঙ্গলটা ওখানটা ঘন তো। তা আমি বললাম বাহ খুব সুন্দর তো, এটা তো করা যেতে পারে। বললো হ্যাঁ, কিন্তু সেবারে আমাদেরকে যাওয়ার সময় নেই, কারণ আঙ্কেল বলছে আমার গাড়িটা নিয়ে যাও তোমরা, ওই একটা মারুতি ওমনি আছে ওটা করে যেতে বলেছিল। তারপর সেবারে তো আর সময় নেই, সেদিনকে রাত্রে থাকলে তো হবে না, কারণ পরের দিন সকালে তো আমরা বেরোবো বাড়ির দিকে যাবো, না আজকে রাত্রে তো করলে হবে না, কারণ কালকে বাড়ির দিকে বেরোবো। বললো আচ্ছা ঠিক আছে, আমাদের বললো এখান থেকে যেতে বাড়ি চলে যাবে, আমরা দেখি যদি পুরোটা পৌঁছাতে পারি ভালো, যদি না পৌঁছাতে পারি হল্ট দিয়ে যাবো। বললো ঠিক আছে, তাই যেরকম কথাবার্তা বলে রাত্রিবেলা গিয়ে শুলাম। এবার আমরা বলেছিলাম যা বিলটা হবে, বিলটা রাত্রিবেলায় সেদিনকে দিয়ে দেবো। তা আমাদের পার ডে বলেছিল 1000 টাকা করে। তো আমরা বেসিক্যালি 3 রাত্রি থাকবো, 3000 টাকা। আর চা এক্সট্রা, চা মানে থাকে 2টো করে চা থাকবে, বাকিগুলো এক্সট্রা। আর একটা জিনিস হচ্ছে 2-3 বেলা খাবার দেবে, টিফিন লাঞ্চ আর ডিনার। এক্সট্রা যা ভাজাভুজি বা মোমো যাই খাও সেগুলো এক্সট্রা। কিন্তু যখন আমরা বিল দিলাম তখন বিল নিলে আমার থেকে 2800 টাকা, মানে এক্সট্রা খাওয়াও নেয়নি, চায়ের চায়ের দাম যত চা খেয়েছি মোটামুটি আমরা 3 দিনে তোমার থাকাকালীন, আমরা 3 দিনে মানে দিনে একটা চা ফ্রি ছিল, 2টো চা, সকালে একটা চা রাত্রে একটা চা ফ্রি ছিল। সেইটা বাদ দিলেও মানে আমরা 2টো করে চা বাদ দিয়ে আমরা ডেলি অন্তত একজন 6-7 কাপ করে চা খেয়েছি, সেইগুলো ফ্রি। আমরা যে অন্যবেলা মানে 2 বেলা করে যে টিফিন করেছি সেই টাকা ফ্রি। টিফিন তো একটা ধরা, সকালের টিফিনে তো ধরা থাকে, মানে 2 বেলা করে তো টিফিন করেছি, এবার তো থেকে ঘুরে আবার চলে আসছি, এসে খাওয়া দাওয়া করছি আবার, তো ওইটা ফ্রি। এরকম অনেক টাকা আমাদের অনেকটা সাথে ছিল। প্লাস
পরের দিন সকালবেলা যে টিফিনটা সেরকম সেটা মানে সকালে তুমি খেয়েই বেরোবে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমরা ঠিক করেছি আমরা সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠে বেরিয়ে যাবো 7টার সময় বেরিয়ে পড়বো। সকাল 7টা যদি ওখান থেকে বেরোই, আমি রাত্রিবেলা 10টা সাড়ে 10টায় আমি এখানে বাড়িতে পৌঁছে যাবো। আমরা একটা আইডিয়া করেছিলাম, যদি বাড়িতে পৌঁছাতে পারি সকালবেলা, ঠিক আছে, একদম ভোর ভোর যদি বেরিয়ে পড়তে আমরা তাহলে অনেকটা চলে আসবো। তো বেসিক্যালি নিজের এলাকায় চলে এলে বর্ধমান যদি টপকে যাই রাত্রিবেলা 10:30 11টাতেও যদি 11টা 12টা যদি বর্ধমান টপকাই তাহলে আমরা পৌঁছিয়ে বাড়িতে পৌঁছে যাবো। এই চিন্তা ভাবনা করেছি। বললো কখন বেরোবে? সকালে আমরা 7টায় বেরোবো। বললো আচ্ছা ঠিক আছে। আমাদেরকে সকালবেলা 6টার সময় ডেকেও দিল। আমরা উঠলাম, চান টান করলাম, 7:10-15 আমরা পুরো রেডি বেরোবো। আঙ্কেল বলছে বেরোবে তো? আমরা বলছি হ্যাঁ। বলছে খাওয়া দাওয়া করে বেরোবে? আমরা বলছি না আমরা তো বেরিয়ে পড়বো। বলছে না না আবার করে গেছি হ্যাঁ, বলছে না খেয়ে তো তোমাদের কোথাও যেতে দেবো না। জি না খেয়ে বলছে হ্যাঁ খেয়ে যেতে হবে। হুম। আমি বলছি, কি কি খাবার করেছে? ঠিক আছে, বেসিক্যালি ভেবেছি তো লুচি বুচি করবে। সকালবেলা আলুর পরোটা করেছে আমাকে। আমি বলছি বাবা আপনার আলুর পরোটা করেছেন কি? বলছে আলুর পরোটা অনেকদিন পেটে অনেকক্ষণ থাকে তো আমরা বলছি বাহ, আমরাও এটাই ভাবছিলাম আলু পরোটা। বলছে হ্যাঁ আমরা তো ফোর্সে কাজ করতাম, আলুর পরোটা হলে আমাদের অনেকক্ষণ চলতো, হ্যাঁ তাই জন্য আলুর পরোটাই বানি। তোমার তো গাড়ি নিয়ে যাবে এখন, তোমার দাঁড়াবে না। না আলুর পরোটা করে দিচ্ছে, আলুর পরোটা আলুর সবজি, ঠিক আছে, খেয়ে একদম পুরো হাসিয়ে খেয়েছি, ঠিক আছে। মানে একজনকে 3 পিস করে আলু পরোটা গিলিয়েছে, ঠিক আছে, 3টে করে আলু পরোটা একজনকে খাইয়েছে। বলছে বসে খাও, কষ্ট হবে কষ্ট করে খাও, কিন্তু পেট ভরে খাও, এরপরে কখন খাবে? রাত্রির আগে খেতে পারবে না যা খাই হ্যাঁ, বলছে এরপরে তুমি কখন খেতে পাবে? তখন তুমি জানো কোথায় গিয়ে দাঁড়াবে, কিছু ঠিক করেছো? আমি বলছি না, যখন এরপরে খেতে পারবে দাঁড়িয়ে যাবো। যখন খিদে পাবে দাঁড়াবে আমি ঠিক করছি। বলছে ব্যাস তুমি যখন চুপচাপ খাও, তোমার অত ভাবতে হবে না কখন খেতে দাঁড়াবে করতে হবে, কিচ্ছু ভাবতে হবে না তোমাকে, তুমি আরামসে খাও, খেয়ে দাও বেরো। ঠিক আছে ঠিক আছে, এবার খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। তা আমরা ওখানে গিয়ে আমরা একটা সিগারেট খাই, শিখর বলে যে সিগারেটটা আছে, ওই শিখর হ্যাঁ। সিগারেটটা, নেপালে যে সিগারেটটা, ওটা আমাদের খুব ভালো লাগে, তো ওইটা নেবো। আঙ্কেলকে বলছি সিগারেট আর এটার দাম খাবারটা, বলছি খাবারটা তোমার দাম দিতে হবে, খাবারটা ফ্রি, ওটা আমি খাওয়ালাম তোমাদেরকে, তোমরা এখানে 3 দিন ছিল, তোমরা কোনো ঝামেলা করোনি, মানে কোনো ঝামেলা করো বলছি কোনোই ঝামেলা করো, তোমরা শুধু চা খেয়েছো আর তোমার নিজের মতো ওপরে টাইম কাটিয়েছো, ঠিক আছে। ঘুরে বেরিয়েছো। হ্যাঁ, বলছে দেখে ভালো লাগলো যে তোমরা আনতে এসে মানে যে পারপাসে ওটা বানানো, আঙ্কেলের ব্যাপার হচ্ছে আমি এখানে হোমস্টেটা বানিয়েছি যে পারপাস, সেটা হচ্ছে এখানে মানুষ এসে একদম রিল্যাক্সে বসতে হবে, কোনো টেনশন ছাড়া। তোমাদেরকে দেখলাম, তোমাদেরকে দেখে বুঝতে পারলাম মানে একদম পারপাসটা ব্রাইটফুলি সার্ভ হয়েছে, তাই জন্য তোমার থেকে আমি সব কিছুই বাদ দিয়ে দিয়েছি চার্জেস এক্সট্রা, ঠিক আছে। আমাদের বেসিক্যালি 900 টাকা করে পার হেড নিয়েছিল, হ্যাঁ 1000 টাকা বলেছিল, 900 টাকা করে পার হেড নিয়ে যাওয়ার। চাটা তোমার থেকে কিনো, তোমরা চা খাচ্ছি মানে আমিও তো চা খাচ্ছি, তখন আমি নিজের জন্য চা করলে তোমাদেরকে দিচ্ছি, তোমরাও খাচ্ছ চা, মানে বেশিরভাগ সময় চা আমরা বলছিলাম না, আমাদের দিয়ে দিচ্ছিলাম আমরা থাকলে। ওই নাটাকে ডাকছিল হুম, রাহুল আসো চানিয়ে যাও, রাহুল জানিয়ে রুহুল রুহুল না রুহুল জানিয়ে বললাম, ওকে রুহুল বলছিল। তাই আমরা ওরকম তো বসে খাওয়া দাওয়া করলাম, ওখান থেকে বেরোবো বলে ঠিক করলাম 7:30 করে। খেয়ে দিয়ে অত পেট ফুলিয়ে খেলে তো সমস্যা বেরোতো, আমরা একটু বলে একটু বসে দাওয়া বেরো বলে ওখানেই আমরা চেয়ার নিয়ে বসছিলাম, বসে গল্প করে আমার ওখান থেকে বেরো 9টার সময়, 2 ঘন্টা লেটে। 2 ঘন্টা লেটে বেরিয়েছি। হ্যাঁ, 2 ঘন্টা লেটে। এবার ঠিকই একটা জিনিস, মানে যারা ঘুরতে যায় তারা বুঝতে পারবে, যাওয়ার সময় উঠতে যতটা টাইম লাগে, নামবার সময় নামতে তার 50% টাইম লাগে না। হ্যাঁ 9টার সময় ওখান থেকে বেরিয়েছি, তখন বাজে 12:30 বাজে। তখন আমরা শিলিগুড়ি টপকে অলরেডি সেই চা বাগানগুলো, যেগুলো সমুদ্রের দিকে আসছে চা বাগানগুলো, ওই মানে এর কাছে এটা টপকে, ওইটা হচ্ছে মানে আনারস খেয়ে তেপে না বলছি ওটা ফুলবাড়ি টপকে। ফুলবাড়ি নয়, আরে ওই সিটি সেন্টার টপকে চা বাগান। হ্যাঁ, সিটি সেন্টারে টপকে, মানে টপকে দিয়েছি তো তখন, বাগডোগরা ফাগডোগরা সব টপকে দিয়েছি। ও হ্যাঁ, অত দূর চলে গেছি, বাগডোগরা টপকে অত দূর চলে গেছি, ঠিক আছে। তখন 12টা 12:30 বাজে, রাস্তার ধারে দাঁড়ালাম, তখন তো পেটে তো পেট টাইট তখন, ঠিক আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে মানে বেসিক্যালি জল খাচ্ছি আর পেচ্ছাপ করছি, ঠিক আছে। সিগারেট খেলাম, খেয়ে আবার চল ভাই, ঠিক আছে, চাও খাওয়ার ইচ্ছে করছে না, এত টাইট হয়ে আছে। এগোচ্ছি এ দিয়ে এসছি, ধানতলা দিয়ে রাস্তাটা ঢুকেছি, তাই এর রাস্তাটা মানে বোতলবাড়ির রাস্তাটা। বোতলবাড়ি রাস্তা দিয়ে ঢুকেছি, বোতলবাড়ি রাস্তাতে আরামসে আসছি, কোনো ব্যাপার না। তখন তো খিদেও নেই, কিছু নেই, দাঁড়িয়ে সিগারেট ফিগারেট খেয়েছি আবার, মানে যেমন রাস্তায় যার যে ডিস্টেন্সে আমরা যেতে দাঁড়াই, সেই ডিস্টেন্স দাঁড়াচ্ছি, ব্রেক নিচ্ছি, সিগারেট ফিগারেট খাচ্ছি। এবার অবশ্য সেবারে বোতলবাড়ি রাস্তা ঢুকেছি, সেবারে আমরা ঢুকেছিলাম এতে ডালখোলা, কেন মনে আছে বলে দিচ্ছি। যখন আমরা ডালখোলাতে ঢুকছি, ঠিক আছে, তখন কটা বাজে, ডালখোলা যখন রেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি, আমাদের পাশে একটা এসবিএসটিসি বাস দাঁড়িয়ে আছে, এনবিএসটিসি বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তা আমরা ওখানে দাঁড়িয়ে আছি, এনবিএসটিসি বাসটা বলছে 3টের সময় ও এতে ঢুকবে, মালদা ঢুকবে। আমরা দেখছি তখন বাজে 1:30,
হ্যাঁ 1:30 না 1টা বাজে, বলছে 3টে ও মালদা ঢুকে যাবে। আমরা বলছি ভাই বাস কিরে 3টের সময় মালদা ঢুকে যাবে, হ্যাঁ। ঠিক আছে। আর ওখান থেকে ফোন আসছে কিছু বলছে, তার লাস্টে লোকটা রেগে গিয়ে বলছে আমি 3টে বলেছি তো 3টেতেই ঢুকছি মালদাতে, ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি আসছি। বলে দেখলাম ফোনটা রাখলো, ঠিক আছে, একটা হাতে একটা রড মতো নিয়ে বেরোলো, এসে চাকায় পিটি দেখছে সব হাওয়াগুলো ঠিক আছে কিনা। আমি বলছিলাম ভাই এর টানবে রে ভাই, ঠিক আছে। বলছে ঠিক আছে আমার সাথে টানবে, আমি আমার থেকেও জোরে টানবে। দিয়ে মালদা মানে দেখ এখন 1টা বাজে, ও 2 ঘন্টায় মালদা ঢুকবে। এখান থেকে ডালখোলা থেকে মালদা অনেকটা রাস্তা, প্রায় 90 কিলোমিটার, 90 বেশি। 90 বেশি রাস্তা, ঠিক আছে। অ্যান্ড প্রায় 100-110 কিলোমিটারের রাস্তা মিনিমাম, ঠিক এক্সাক্ট মাইলেজটা মনে নেই, 100-110 কিলোমিটার। এই জোর টানবে আমাদের দাঁড়িয়ে ওর সঙ্গে টানবে। এবার আমরা ওখানে ডালখোলার জামটা থেকে বেরিয়ে যখন রেল গেট যখন ওঠে তখন তো জাম থাকে, হ্যাঁ তখন তো এপাশে গাড়ি ওপাশ যেতে পারে না, অনেকক্ষণ সময় লাগে। বাস তো আরোই আসতে পারে না, কারণ সব গাড়িতে সব পাশ দিতে পুরো জাম হয়ে যায়। বাইক ছিল পুরুত করে গলে গেছি, গিয়ে ডালখোলা টপ করে পেট্রোল পাম্প পরে বাঁধাতে, হ্যাঁ ওই পেট্রোল পাম্প থেকে তেল ফেল তুলেছি, তুলে আমার পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি, বাসটা আমাদের ক্রস করলো, ঠিক আছে। সামনে বাসটা দাঁড়ালো একটা জায়গায়, প্যাসেঞ্জার নেওয়া এবার দাঁড়ালো, আমরা বাসটাকে ক্রস করলাম, টানছি 90, আমার গাড়ি তখন 95, তোর গাড়িটা RC-টা 95, নাটাও সাথে সাথে যাচ্ছে 95-100। হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, গাড়ি মুখ করে রিয়ার ভিউ মিরারে, হ্যাঁ রিয়ার ভিউ মিরারে দেখছি শুধু একটা বাস, মানে আর কিছু নেই, রিয়ার ভিউ মিরারে শুধু এই ইন্ডাস্ট্রিতে বাসটা, ঠিক আছে। দেখে এই মানে একদম পদে করেছে, ঘন্টা মেরেছে, এইট করলাম, টানছে বাসটা, আমরা বাসটা টানছে, বাসটা ধরে আছি 110-120 বাসটা দিচ্ছি, তখন লেভেল থাকছে, তখন তো দূরে যাচ্ছে না, তাই জানি 110-এ বাসটা আমাদের 110 যখন রাখছি তখন বাসটা সাথে সাথে যাচ্ছি, যখন 100 করে দেখছি বাসটা এগোচ্ছে আস্তে আস্তে। আচ্ছা ভাই এ তো কি বিশাল জোর টানছে রে, খিচকেও টানছে। আর আমরা বুঝে গেলাম বাস যদি টানে মানে রাস্তা ফাঁকা করে দিচ্ছ, আমি পিছনে চলে যাচ্ছি। হ্যাঁ বেরোয় চলে যাচ্ছি। এবার একটা জায়গায় কী হয়েছে, আমরা বাসটার আগে, বাসটা আমাদের পিছনে আছে, বাসটাকে আমরা রিয়ার ভিউ মিরারে ভালো দূরে রেখেছি, যাতে বাসটা ছাড়াও বাকি কিছু দেখতে পাই, এরকম জায়গাতে রেখে যাচ্ছি। টানছি তখন 110 পথ গাড়ি, সামনে দেখছি রাস্তাটা একটু সরু হচ্ছে, ওপাশে ওরা গাড়ি আসছে আস্তে করে দিয়েছি। আস্তে আমরা জায়গা আছে, আমাদের যাওয়ার জায়গা আছে, আমরা আস্তে করেছি 70-80 তখন আছে, বাস দিয়ে বেরোচ্ছি, বাসটার বেরোনোর জায়গা নেই, আমি বাসটাতে আবার দাঁড়াতে যাবো, তো বেরোনোর জায়গা পাবে না। বাসটা দেখলাম ভাই সিধে রাস্তায় মাটি দিয়ে নামিয়ে দিল, ঠিক আছে, পুরো মাটি দিয়ে ধুলো উঠছে, খেতে ভাই বাসটা দেখি আমরা দাঁড়িয়ে গেলাম, সামনে একটা গাড়ি থেকে দাঁড়িয়ে গেল, বাসটা সাইড দিয়ে পুরো ধুলোর মধ্যে দিয়ে চলে গেল, ঠিক আছে, উল্টো দিক দিয়ে। হ্যাঁ মাঠের উপর দিয়ে করেছে, এই আমরা দেখে ভাই কেরিটা ওরম করে গেল। আবার ওটা কোন জায়গাটা বলতো, ঠিক ডালখোলা থেকে মানে এ থেকে রায়গঞ্জের আগে, রায়গঞ্জের সরু জায়গাটা যেখানে চড়া চওড়া হচ্ছে, যেখানে ছোট একটা ব্রিজ মতো আছে, ওই জায়গাটা। বুঝতে পেরেছি। ভাই এরকম করে গাড়ি চালাচ্ছে, এ যদি যেতে পারে আমরা যেতে পারবো, ঠিক আছে। আমার আবার খেয়ে আছে টানা সুর, ওর পেছনে পেছনে। ঠিক আছে। যখন ওই আমরা যে ধাবাটাতে খাই, ওই ধাবাটাতে এসে খেয়েছি, ওই ধাবাটা যখন ঢুকছি তখন ভাই 2:45, 2:45, ঠিক আছে, মানে মালদা 2:45 না, তখন বাজে 2:30। ওই বাসটা 1.5 ঘন্টায় ডালখোলা থেকে মালদার ওই মুখটা অব্দি চলে এসছে 1.5 ঘন্টার মধ্যে, আধা ঘন্টা টাইম রাখছে শহরের জাম কাটা। জাম কাটায় বলে, ঠিক আছে। না ভাই নমস্কার, বাস্তব ও জোর টেনেছে, ঠিক আছে, বাসটা টেনে বেরিয়ে গেল, তোরা ইউটার্ন নিয়ে ওখানে গিয়ে দাঁড়াবে, নিয়ে ভেতরে রাস্তার ওই পারে তো। তা আসবার সময় তো উল্টো দিকে পরে ইউটার্ন মেরে ওই রাস্তা টপ করে, ওখানে মাঝখানে কাটা ছিল একটা জায়গায়, কেটে ওখান থেকে গিয়ে আমরা দাঁড়ালাম, এই খাওয়া দাওয়া করলাম, আমার তো তাড়া নেই, 2:30টার সময় ঢুকেছি, খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরোলাম, তখন বাজে প্রায় 3:30-4:30 বেরোলাম মালদা থেকে। ওইখানে যে মানে ফারাক্কা একটুখানি, ওখান থেকে তখন তো রাস্তাটা কালিয়াগঞ্জের রাস্তাটার উপর একটুখানি চওড়া হওয়া শুরু করে দিয়েছে, জামও পাইনি, ঠিক আছে, আরামসে টপকেছি, ঠিক আছে, ফারাক্কা টপকেছি, টপকে ঠিক ফারাক্কার যে রেল ক্রসিং এটা আছে, এই টোল গেটটা যেখানটা আছে না, হ্যাঁ টোল প্লাজা যেটা আছে, হ্যাঁ বেজারি ফারাক্কার এটা ব্রিজটা টপকানোর পরে ফারাক্কার টোলটা প্রায় ওখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো, না 10 কিছু একটা দূরত্বে আছে। আচ্ছা এবার ওই জায়গাটা শুরু হলো বৃষ্টি, ফারাক্কা টপকানোর পর বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি হয়েছে, তুমুল বৃষ্টি হয়েছে, ভিজের ডাব, হ্যাঁ মানে জ্যাকেট প্যাকেট উপর দিয়ে এফএফ লাগিয়েও সব ভিজে গেছে, মানে ভিজে গেছে বলতে কি ইয়ে হয়ে গেছে, মানে ঠান্ডা লাগছে তো আরো, ওখানে বৃষ্টি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেছে। টোল গেটে দাঁড়িয়েছি, এই দেশলাই খুঁজছি, কাঁপতে কাঁপতে দেশলাই খুঁজছি, কাছে দেশলাই পাবো একটা সিগারেট খাওয়া যায়, ঠিক আছে,
টোলগেটে আগেই বৃষ্টিটা শুরু হয়েছে, হ্যাঁ মানে এমন ভিজেছে তো টোলগেটে আস্তে আস্তে ভিজে গেছে, হ্যাঁ, ভিজে গেছে। আর সাইডে তো কোনো দাঁড়ানোর জায়গা নেই হ্যাঁ। ওখানটাও। তা ওখানটা আস্তে আস্তে বেঁচে ওখানে তো পুরো সাইডটা ফাঁকা, কোনো লোকজনও হয়নি। যা ভিজতে ভিজতেই এসছি, আস্তে আস্তে গাড়ি চালিয়ে কোনোভাবে এসছি, এসে ওইখানটা দাঁড়িয়ে এবার টোলের সেটটার নিচে দাঁড়িয়েছে। হ্যাঁ টোল সেলটা না, টোল গেট তখন তো ফাঁকা ছিল তখন ওপরটা, না না, ওখানে গেটটা ছাড়া ছিল। ওই জায়গাটা তো দাঁড়াতে দেবে না, দাঁড়াতে হতে টপকে গিয়ে হ্যাঁ, দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা তখন বৃষ্টি হচ্ছে না, আমরা ফাঁকা ক্লিয়ার ওয়েদার, দাঁড়িয়ে এবার আমার কাছে সিগারেট দেশলাইতে ভিজে গেছে, দেশলাই খুঁজছি। এবার দশ করতে করতে একটা গাড়িওয়ালার থেকে একটা গাড়িওয়ালাকে দাঁড় করাতে বলে কি আছে লাইটার বা দেশলাই কিছু হবে, বললো হ্যাঁ আছে, দাও না, দিয়েছে, সিগারেট খাচ্ছি। এবার ওই জায়গাটা যে মানে পুরো টাইমটা আমাদের পুরো গুপি হয়ে গেল, ঠিক আছে, মানে ওই বৃষ্টি শুরু হওয়ার আগে তখনও দিনে আলো ছিল, আমরা যা টানছিলাম আমরা আরামসে দেখছিলাম, আমরা 10টা 10:30টায় ঢুকছি, শক্তিগড় ফক্তিগড় চলে আসবে, হ্যাঁ বা বর্ধমান চলে চলে আসবে। আসবো, ঠিক আছে। ওখানটা হলো, ওখানে পুরো ঘন্টা 1.5-2 টাইম চলে গেল, বা বৃষ্টিটা এমন জন্য হলো আস্তে আস্তে 20-30-এ গাড়ি চালাতে শুরু করলাম, আর ভিজে যাওয়ার পর শরীরটা পুরো ছেড়ে দেয়, খেলাম, খেয়ে যাই হোক কোনো ব্যাপার নেই, চল ভাই এগোই, যতখানি যাওয়া যায় নাকি, চল ভাই এগোই না, আমার তখন টার্গেট তখনও বাড়ি আসবো। তখন বাজে যখন বৃষ্টি শেষ হয়েছে, যখন ওখানে যাই সিএফআই তখন ভাই 5:30টার মতো, অন্ধকার হয়ে গেছে, মানে মেঘলা হয়ে অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। না ভাই যাই হোক বাড়ির দিকে চাই, ওসব ভেবে লাভ নেই, বাড়ির দিকে চল, আস্তে আস্তে যেতে তো বাড়িতে যাবো, হ্যাঁ, ওই যে যাই এগোচ্ছি, এগোতে এগোতে দেখলাম ওখানে তো সেরকম কিছু করতে পারলাম না, চা পাওয়া কিছু পেলাম না, ওখান থেকে চা পাওয়া বলতে তারপর হচ্ছে উমরপুর, হ্যাঁ, ঠিক আছে, তা উমরপুরে ঢুকেছি, উমরপুরে ঢুকে চাটা খাচ্ছি, তখন বাজে 6টা 6:30 বাজে, ঠিক আছে, উমরপুরে ধরে চাটা খাচ্ছি, কাঁপছিস, ঠান্ডা লাগছে, তখন ঠান্ডাটা কেটে যায়, জলটা তো গায়ে শুকিয়ে গেছে, তা উমরপুর ঢুকে চাটা খাচ্ছি একটা দোকানে, মানে রাস্তার ধারে উমরপুর হাই রোডের ধারে সব দোকানগুলো আছে, চা বড় রেস্টুরেন্টের পাশে মোড়ের মাথায় যেটা, মোড়ে মাথাতে, এই মোড়টা টপকে গিয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝলি, চাটা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, তা একটা লোককে বলছি যে এখান থেকে বর্ধমান কতক্ষণ লাগে গো, জানার জিজ্ঞাসা করছি, কেন দেখ দিনের বেলা হলে আমাদের চাপ নেই, রাস্তা চেনার ব্যাপারতে ওরা দিনের বেলা কতটা সময় লাগে আমাদের কোনো সমস্যা নেই, রাত্রিবেলা রাত্রিবেলা কতটা সময় লাগে, মোটামুটি লোকাল লোক যদি যাতায়াত করা যারা তাদেরকে যদি জিজ্ঞাসা করতে পারে, তাহলে ওরা যদি বলে ওরা যদি 2 ঘন্টা, তাহলে আমি তো ওটা 2 ঘন্টা 20 মিনিট, কারণ আমার যেহেতু রাস্তাটা অচেনা, হ্যাঁ, আমাদেরকে লোকটা বলছে কোথায় যাবে, আমি তখন বলছি আমরা তো যাবো হাওড়া, বলছে হাওড়া যাবে, হ্যাঁ কলকাতায়, আমি না হাওড়া যাবো, ঠিক আছে, বলছে কোন দিক দিয়ে যাবে এবার ঠিক করছো, আমি বলছি আমরা তো এদিকে যাবো, বর্ধমান হয়ে উমরপুরে তো তখন দাঁড়িয়েছে, হ্যাঁ বর্ধমান, আমি মোরগ্রাম হয়ে বর্ধমান হয়ে যাবো, বলছে মোরগ্রাম হয়ে বর্ধমান হয়ে তোমরা বাইকে যাবে, আমি বলছি হ্যাঁ, বলছে এখন বাইকে যাবো না, আমি কেন, বলছে দেখো ছেনতাই হয়, আমি না আমি তো আগেও গেছি এরকম সময়, দেখো আগে তুমি গেছো ঠিক আছে, এখন ছেনতাই হচ্ছে, ওই মোরগ্রাম মূর্তি ওই ভাঙা জায়গাটা বলছে দেখো মোরগ্রামে তুমি হাই রোড থেকে বেরোবে, আর ওই মোরগ্রামের যে মুখটা মানে যেখানটা গিয়ে মেন মোরগ্রাম থেকে বর্ধমান রাস্তাটা যাচ্ছে, বলছি এর যে মাঝখানের জায়গাটা এখানটা কিন্তু পুলিশ কিছু থাকে না, হ্যাঁ রাস্তাটাও ভাঙা, ওটা রাস্তাটা অবস্থা খারাপ, ওইখানটাতে ছিনতাই হয়, ঠিক আছে, দেখো লরি টরি হলে চিন্তা নেই, ওরা আটকে দেবে, ঠিক আছে, যদি গাড়ি বাঁশ ফাঁস ফেলে ওরা ওপর দিয়ে চালিয়ে দেবে, কিন্তু তোমরা তো বাইক নিয়ে পারবে না, আজকের ওপাশে যেতে পারবে না, তাহলে তাহলে যাবো কোথায় এখন, কারণ বলছে তুমি এখান থেকে জানো না তো অনেক লজ আছে, কোথায় লজ আছে, বলছে উমরপুরে তো ভর্তি লজ আছে, তোমার কি থেকে যায় একটা দিন উমরপুরে থেকে যায়, এখানে খরচা বেশি নয়, 400-500 টাকার মধ্যে 3 জন পেয়ে যাবে, হ্যাঁ বলছে হ্যাঁ 500 টাকার মধ্যে 3 জনের থাকার জায়গায় 300 টাকাতেও পেয়ে যাবে, তুমি দেখো, তাহলে থেকে দেয়, বলছে এখানে থেকে যাবে, এখানে যেও না আজকে দিনটা, দেখ লোকাল যদি কেউ জিজ্ঞাসা করলে কেউ যদি থাকতে বলে, আমরা সাধারণত দেখি আগে যদি জায়গাটা মোটামুটি সুইটেবল লাগে, বলে যদি ওখানে থাকতে পারো, না তো তোমরা সিধে বহরমপুর চলে যাও, বহরমপুর মানে NH-34, হ্যাঁ বলছে নাহলে তুমি বহরমপুর যাও, গিয়ে বহরমপুর থাকো, পরের দিন বহরমপুর থেকে কলকাতা চলে যাবে, সমস্যা নেই, বর্ধমানের দিকটা অ্যাভয়েড, হ্যাঁ বলছে বর্ধমানের দিকে আজকে ঢুকো না, বর্ধমান রামপুরহাট ওই সাইডে যাবে না, কারণ ওই সাইডটা ওই মাঝখানটা ছিনতাই হয়, কারণ রাস্তাটাও পুরো ভাঙা ওখানে, বলছে রাস্তাটা এক তো রাস্তা বড় বড় গর্ত, আমরা আসবার সময় দেখেছিলাম, বলছে আর 2 নম্বর হচ্ছে ওখানে প্রচুর ছিনতাই হয়, রাত্রিবেলা হয়ে গেলে সন্ধ্যাবেলা বাইক ফাইকে গেলে ছিনতাই করে, তা রিক্সটা নিয়ে দরকার কি আছে, তোমরা ঘুরতে তো বেরিয়েছো, বহরমপুর চলে যাও, বহরমপুর এখান থেকে 50 কিলোমিটার, বেশি দূর নয়, 1 ঘন্টা লাগবে তোমাদের যেতে বাইকে, বা বহরমপুর চলে যাও, অথবা তোমরা এখানে থেকে যাও, যে কোনো একটা জায়গা তোমার থেকে যাও, আজকে রাত্রি তোমাদের যেতে হবে না, বাকিটা তারপর তোমাদের উপরে, বললাম ঠিক আছে, তাহলে এখানে থাকলে কোথায় থাকবো, বলছে যদি এখানে যদি তুমি থাকতে চাও, যদি দূরে যদি না যাওয়ার ইচ্ছে থাকে, পিছনে দিকে একটা আছে লজ আছে, এই পিছনে মানে বলছে যে রেস্টুরেন্টটা দেখছো ওর পাশেই দেখো লজ আছে, রেস্টুরেন্টের লজটার দাম বেশি আর ওরটার দাম কম, ঠিক আছে, যে লজে গিয়ে কথা বললাম যে এরকম ব্যাপার, থাকবো 3 জন আছি, কত লাগবে, বলে 650 টাকা,
দরদাম করে 550 টাকা। 3 জনের থাকা রুম দিয়ে দিল, চান টান করলাম ওখানেই, ঠিক আছে, চান। এবার খাওয়া দাওয়া ওখানে সেদিনকে ওদের কাছে অ্যাভেলেবেল নেই, লজ মানে ওখানে শুধু থাকতে আসে। থাকার জায়গা, খাওয়ার খাওয়ার কী পাবো এখানে, তাহলে বললো তোমার খাবার আমরা আনিয়ে দেবো, ঠিক আছে। 3 জন বললো কী খাবে, বিরিয়ানি খাও? আমরা বললাম হ্যাঁ বিরিয়ানি খাই, ঠিক আছে। এবার আমরা বলে দিলাম কী বিরিয়ানি লাগবে না লাগবে সব বলে দিলাম। ও ঠিক আছে, তোমাদের চিন্তা করতে হবে না, এনে দিচ্ছি। বলে ভদ্রলোক বিরিয়ানিটা এনে দিয়েছিল, ঠিক আছে। বিরিয়ানিটা এখনও মুখে লেগে আছে, এত সুন্দর বিরিয়ানি, ঠিক আছে। উমারপুর গেলে মানে আমরা ওখানে বেড়াতে গেলে আমরা বেশিরভাগ সময় ওখানে থাকার চেষ্টা করি। লাস্ট বেলা তো আমরা ছিলাম, লাস্ট ওখান থেকে বিরিয়ানি এনে দিয়েছি। হ্যাঁ, বিরিয়ানিটা সত্যিই খুব ভালো বিরিয়ানি দেয়, ঠিক আছে। ওই লোকটা ভদ্রলোক বিরিয়ানিটা এনে দেয়। তা বিরিয়ানি খেয়ে ওখানে বিরিয়ানি খেলাম রাত্রেবেলা, তা দারুণ বিরিয়ানি, ঠিক আছে। সে আঙুল চেটে খাওয়ার মতো খেলাম। আমাদের প্ল্যান ছিল তাহলে ওখানেই থেকে যাই, তাহলে ওইখানে রাত্রির মানে 6টার সময় ঢুকে যাচ্ছি। রাত্রিবেলা খেয়ে দিয়ে আমাদের খাবার দিয়ে দিল, তখন 9টা বাজে, তখন বিরিয়ানি এনে দিল, আমরা খাওয়া দাওয়া করে আর রাত্রির করে না শুয়ে পড়েছি, 9টা 9:30 শুয়ে পড়েছি। কারণ সকালবেলা তাহলে কী করবো, ভোর উঠে বেরিয়ে পড়বো, বাড়ি ঢুকে 10টা করে বাড়ি ঢুকে যাবো, 12টার মতো বাড়ি ঢুকে যাবো। মানে প্ল্যানিংটা ওটাই, ওখান থেকে বেরোলে কতক্ষণ আর লাগে। হ্যাঁ, তো ওখান থেকে সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন 5টা, দাঁত ফাত মাজলাম, জামা প্যান্ট পরলাম, পায়খানা করে। চা তো ওখানে পাবো না, চা তো বাইরে খেতে হবে। হ্যাঁ, ওর দোকানে ওখানে কিছুই নেই, হ্যাঁ। গেটের সামনেই রয়েছে তো। গেটের সামনে তো চাপা আছে, তো গেটের সামনে গিয়ে চাটা খেয়ে এসে পায়খানা চা আর ডিম পাউরুটি। হ্যাঁ, চা ডিম পাউরুটি খেয়ে চা খেলাম, চা খেয়ে এসে পায়খানা করে আমরা বেরিয়ে পড়লাম। দিয়ে বাইরে গিয়ে ডিম পাউরুটি খেলাম, আর 1 কাপ করে চা খেলাম, দিয়ে গাড়ি স্টার্ট দিলাম। ওখানে ডিম পাউরুটি আর চায়ের দোকানগুলো সারাদিন রাত্রির সারাদিন রাত খোলা, ঠিক আছে, কোনোদিনও বন্ধ যায় না। তা খেয়ে দিয়ে আমরা গাড়ি স্টার্ট দিলাম, ওখান থেকে তখন গাড়ি স্টার্ট দিলাম। লকডাউনের পর কমে গেছে, লাস্টবারে আগে যতগুলো ছিল লকডাউনের পর গিয়ে দেখলাম অনেক কমে গেছে সংখ্যায়। লোকজন যাওয়া হ্যাঁ, হয়ে গেছে। লোকজন যাওয়া না, দোকানগুলো সব উঠে গেছে না, সেই বড় রেস্টুরেন্টটা তো বন্ধ হয়ে গেছে। এবার তো বেসিক্যালি ওখান থেকে মানে বাইক স্টার্ট দিলাম 6:30, দিয়ে মোরগ্রাম টপকে মানে মোরগ্রামের রাস্তা টপকে বর্ধমান দিকে ঢুকে এসে তেল তুললাম। তেল তুলে যখন শক্তিগড় যখন ঢুকলাম তখন বাজে 9টা, ঠিক আছে। না টু শক্তি মানে বর্ধমান থেকে যখন হাই রোডে উঠলাম, বর্ধমান টপকে সিটি টপকে যখন হাই রোডে উঠলাম তখন বাজে 9টা। আর বর্ধমান সিটি টপকে হাই রোড ওটা মানে তো শক্তিগড়েই তুই উঠবি। হ্যাঁ, নাটু বললো উল্লাস মোড়ে ওঠা, উল্লাস মোড়ের পরে তো বস শক্তি, উল্লাস মোড়ের পরেই তো শক্তি মানে দোকান তো ওখান থেকে স্টার্ট হয়ে যায় এখন। নাটু বললো দেখো আজকে বাড়িতে গিয়ে খাবো না, যে রাস্তায় খেয়ে যাবো। কোথায় খাবি? বললো হোটেল হিন্দুস্তান। হ্যাঁ, হোটেল হিন্দুস্তানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো। তাই কেননা তখন সবাই 9টা বাজে, যদি সিধে বাড়ি যাই 10:30 ম্যাক্সিমাম বাড়ি যেতে। হ্যাঁ, ঠিক আছে চল খেয়ে দিয়ে যাবো, 11টা খেয়ে দিয়ে 12টা 12টা বাড়ি ঢুকবো। বলো তাই খেয়ে দিয়ে বাড়ি যাবো। চল ভাই খেয়ে দিয়ে বাড়ি চল বলে হোটেল হিন্দুস্তানে ঢোকা হলো। আর ঝাটের খাবার দিল, ঠিক আছে। মানে ঝাটের খাবার মানে মাংস, কষা মাংস দিয়েছে, মাংসটা ভালো করে মশলাগুলো কষা নয়, কাঁচা মশলা কষা মাংস, ঠিক আছে। যেমন তেমন করে বানিয়ে দিয়ে, তাও আমি কষা মাংস ভাত নিয়েছিলাম, যেহেতু ভাত আর মিক্স ভেজ নিয়েছিলাম, ভাত ডাল মিক্স ভেজ আর কষা মাংস নিয়েছি। নাটা নিয়েছে রুটি, চিকেন ভর্তা আর একটা কী নিয়েছে, ঠিক আছে। নাটা তো সে কিছু কোনো রকম গোদ করে খেলো, ঠিক আছে। বাজে খাবার এই সেই করতে খেলো। খাওয়া দাওয়া করে ওখানে বসে আমাদের সময় চলে গেলো প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, খাবার অর্ডার দাও, ওরা খাবার দেবে, তখন তো টিফিনের টাইমে তোরা লাঞ্চের অর্ডার দিচ্ছিস না। তার থেকে কথা ওদের বড্ড নড় করে, তারা মানে ওদের কোনো ইয়ে নেই, প্রচুরক্ষণ ধরে বসিয়ে রাখে। আর একটু বড় ইয়ে হয়ে গেছে ওদের একটা ব্র্যান্ড। এই যে ছোট ছিল যেমন যেভাবে চলতো সেখানে আমাদের প্রথম মনে আছে ওই যখন আমরা এতে গেলাম, এথওয়ার্ড ওড়ি গেলাম, কি ওখানে দাঁড়িয়ে বসে বসে আমরা খেয়েছিলাম, ওই দোসা খেয়েছিলাম। হ্যাঁ, তখন যে এখন ছিল, পরে আস্তে আস্তে ওটা মানে বড় হয়ে গিয়ে অন্যরকম। হ্যাঁ, মানে বেসিক্যালি ওটা এখন এটা রেস্টুরেন্ট হিসেবে ওটা অপারেট করে, ধাবার ব্যাপারটা চলে গেছে। হ্যাঁ, তাই যাই হোক, ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, করে তারপরে ওখান থেকে বেরোলাম। এবার আমি কী করছি, মাংসটা হাতই দিই একটু মাংসের কারিটা তুলেছি, কাঁচা লেগেছে, আর মাংসটা দিনে এই যে মাংসটা প্যাক করে দিও বলে ওরা মাংসটা প্যাক করে দিয়েছে। এই প্যাক করা মাংস নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে যখন ঢুকলাম তারপরে 12:30 একটা মনে বাজে দিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনো হলো। আমারটা প্যাক করে নিলাম, ঠিক আছে। গরু প্যাক করে নিল, গরু বললো খাওয়া যাবে না, প্যাক করে নিলাম। আমি আর গরু প্যাক করে নিলাম। আর তোর জন্য ভাত নিয়েছিলিস, প্যাক করে নিয়েছিস, নাটাকে খালি গিলতে হয়েছে। না, বেসিক্যালি ভাত নিয়েছিলাম, আমাদের তো ডাল তরকারি নিয়েছিলাম, আর মিক্স ভেজটা ছিল হয়ে গেছে। মাংসগুলোকে প্যাক করে নিলাম, কিন্তু বাড়ি চলে এলাম। বাড়িতে তো সবাই মিলে একসাথে মাংস ওটাকে মা আবার করে কষা করে দিল। কষা করতে বেসিক্যালি এত গ্রেভি দিয়েছে, সেই গ্রেভিটা এইটুকুনি হয়ে গেল, ঠিক আছে। মানে যেহেতু গ্রেভিটাকে করেনি, কুক করে তেল রয়েছে, কুক করে ওটাকে ভাজতে হয়েছে। তো বেসিক্যালি ওটাকে কুক করতে তখন এইটুকুনি হয়ে গেল। এইটা খেতাম, সেটা বেশ খেতে ভালো ছিল। খাওয়া দাওয়া করলাম,
মানে এই ছিল আমাদের ট্রিপ, ঠিক আছে। এই ট্রিপটাতে আমরা বাজেট করেছিলাম সেবারে 7,800 টাকা করে। উইদিন বাজেটই আমাদের ঘোরা হয়েছে, উল্টো টাকা বেঁচে গেছিলো, যার জন্যই ঘোরার সময় ফেরার সময় ওটা হয়েছিল। হ্যাঁ, আর মানে রাস্তায় এক্সট্রা স্টে বলতে যেটা স্টেটা আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি সেটা হচ্ছে উমরপুরের স্টেটা। হ্যাঁ, কিন্তু তারপর থেকে আমরা একটা জিনিস করা শুরু হলো কি, আগে যাওয়ার সময় সিধে চলে যাওয়া হয়, কিন্তু আসার সময় আমার স্টে, কুমারপুর না হলে গাজল, হ্যাঁ মানে মালদার আশেপাশে স্টে করে নিই। মানে বেসিক্যালি আমরা একটা হাত থেকে নেবে একটা মেন জায়গায় এসে গেলাম, তারপর পরের দিন সকাল বেরিয়ে না বেসিক্যালি আমরা একটা জিনিস দেখেছিলাম যে কী হতো, ফেরবার সময় আমরা যতই চেষ্টা করতাম, আমরা ওপাশ থেকে বেরোনোর সময় আমরা রাত হয়ে যেত খুব। 7:30 8টা তো বেরোতে পারতো, সকালবেলা তো বেরোতে পারতো না। বাড়ি থেকে যেমন সকালবেলা 4টে 6টা 6:30 বেরোবি বা 7টা, 5টা 5:30 6টার মধ্যে বেরিয়ে পড়া যায়, তো ওখান থেকে ফেরবার সময় তুই কখনো বাড়িতে ওই অত তাড়াতাড়ি বেরোনো যায়। খাবার তো বেশি হোটেলে থাকতে হয়, খাওয়া দাওয়া বা একটা পায়খানা 3 জন মিলে একটা টয়লেটে ইউজ করে তারপরে সব কিছু করে টিফিন করে চালু করতা, তারপরে একটা কোথাও গিয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা, টানা গাড়ি চালানো, অতদিন ঘোরার পরে একটা যে ফেটিক থাকে এই বাইকে, এই গাড়ি চালানো, বেসিক্যালি ওই টাইমটা যেটা যায়। মাঝখানে ফেরার দিন ওই একদিনের রাস্তাটা যদি 2 মিনিট দিয়ে দেওয়া হচ্ছে লাস্ট আমরা ওইভাবে এসেছিলাম হচ্ছে গুরুদাম থেকে ফেরার সময়, হুম এই সারা রাত হয়ে গেল। তারপর থেকে প্রতিবারই এখন প্রতিটা টিপেই প্রায় রাত্রি চেষ্টা করি একটা, নাহলে গাজল। ওই ট্রিপটার আগে তোরাও সেই গাজলে থেকে গেছিলি হ্যাঁ, অরুণাচল থেকে ঘোরার সময়। আর আমরা তো অনেকটা দূর, আমরা তো সেই থেকে ফিরছিলাম, হ্যাঁ কি বলে আমরাও আমরা এটা থাকতাম না। বেসিক্যালি কি হতো, আমরা 6টা যেই বেজে গেছে ওখানে যখন লোকগুলো বলে থেকে যেতে দেখলাম খরচা হতো, আমরা থাকতাম না বেসিক্যালি, আমরা ওটাকে অ্যাভয়েড করে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম থাকার খরচা বেশি হচ্ছে না, 200 টাকা করে খরচা। পার হেড 200 টাকা করে এক রাত্রি দিতে হবে, তারপর 200 টাকা ওখানে থাকা দিতে হবে, আর খাওয়ার জন্য 150 টাকা করে পড়েছিল সেবারে বিরিয়ানি। তো 200 150 350 টাকা করে একজনের পার হেড খরচা হয়েছিল। 350 টাকা খরচাতে কি সন্ধ্যেবেলা ধর তোমার 6:30 বাজে, 6:30টার সময় সন্ধ্যেবেলা গাড়ি চালানোর থেকে মিনি রাত্রিতে আমি হয় এমনি ফিরতে রাত্রি হয়ে যেত, মানে ওর 6:30 উমরপুর, মানে তুই বাড়ি ফিরতে হচ্ছে 2-2:30 বেজে যেত। হ্যাঁ, এবার 6:30টায় উমরপুর মানে আমাদের ঢুকতে অনেক সময় লাগবে, রাতেই গাড়ি চালাতে হবে, সেই বাড়িতে একটু টেনশন করবে। তার থেকে বড় কথা, এটা সন্ধ্যেবেলা থেকে গেলাম, দিনের আলোতে বা গাড়ি চালালাম, সব মানে সকালবেলা পরের দিন তো বেরোচ্ছে, এবং ভোরবেলা বেরিয়ে যাচ্ছে। উমরপুর থেকে মানে একদম ভোর 6টা 6:30 5টা বেরিয়ে যায়, কারণ ওইগুলো তো সব লজ, যখন ইচ্ছাতেই বেরোতে পারবি। তো ওই সময় যদি বেরিয়ে যাই তাহলে কোনো সমস্যাও হয় না, ঠিক আছে। আর দিনের আলোতে পুরো গাড়িটা চালাবো, ভোরের দিকটা দেবো একদম শরীরটাও ফিট, তখন চাঙ্গাটা ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে একদম পরিষ্কার হয়ে চালাই। কারণ দেখ তুই তার আগের ট্রিপটাতে আমরা বললাম, যেহেতু আমরা থেকে আসছিলাম ওই একদম কোচবিহার থেকে টানছিলাম, এসে গাজলে স্টে করে গেলাম। গাজল তখন 6টা 6:30 বাজে, সেম টাইমে আমরা ঢুকে গেছিলাম ওই 6টা 6:30টার সময়, আমরা স্টে করে গেলাম। তারপর এটা তোরা করলি, তারপর যখন তারপরে যখন সবাই মিলে যে এতে যাওয়া হলো, যখন লেপচে যাওয়া হলো, সেবারও কিন্তু আমরা ওখানে এসে স্টে করেছিলাম, যতদিন বাইক যতগুলো গেছিলো। আর ওরা তো বাকিরা তো ট্রেনে গেছিলো, ওরা চলে গেছিলো, ওরা ফিরে পড়েছিল, আমরা ওখানে স্টে করেছিলাম ওই এতেই। ওরাও পরের দিন সকালে ফিরেছে, আমরা পরের দিন সকালে ফিরেছিলাম। এবং তারপরে আমরা যে সান্দাকফু গেলাম, ওটাতেও আমরা ওই জায়গায় স্টে করে গেছি। যখন আমরা পরের বার লেপছিলাম, সেবারও তো আজব সময় যে বিরিয়ানি কি সুন্দর দিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে পাহাড় থেকে আমরা যখন ফেরা শুরু করছি, কারণ এখান থেকে যাই শিলিগুড়ি পর্যন্ত, তারপর 120 কিলোমিটার 30 কিলোমিটার বা 60-70 যাই কিলোমিটার হোক পাহাড়ে চালাই, সেইটা যে কভার হচ্ছে কভারটা এখানটা রেখে দিতে হচ্ছে, সেই জন্য আমাদের যেমন মাঝখানে একবারই ওখানে থাকেনি, যেবারে সে আমরা মানে এই ট্রিপটা এখনো বলা হয়নি, যেটাতে আমরা ইয়াংথাম গেছিলাম আমি। হ্যাঁ, ওই ট্রিপটাতে আমি গেছিলাম, গোল্ডু গেছিলো, শেখর গেছিলো, নাটা গেছিলো। সেবারে কোথায় দাঁড়িয়েছিলিস তোরা? সেবারে আমরা একদম শিলিগুড়ি থেকে ডিরেক্ট বাড়ি আসছিলাম। শিলিগুড়ি থেকে শুরু করেছিলিস? কারণ ব্যাপারটা হচ্ছে আমরা সেইকে যখন নাম্বার সময় আমরা গাড়ি চালানো শুরু করেছিলাম, বেসিক্যালি আমাদের গুরুদম্মা যাওয়ার ইচ্ছা ছিল। গুরুদম্মার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, কারণ আমরা বৃষ্টি হবে বললো, বৃষ্টি হচ্ছিলো, আর ওয়েদারও বৃষ্টি দিচ্ছিল। গোলু বললো বাড়ি যেতেও তাড়াতাড়ি কাজ আছে, নাটাও বললো কাজ পড়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে। সেই জন্য আমাদের কী হয়েছে, সেই জন্য ওইবারেতে আমাদের একটুখানি দাঁড়িয়ে যেতে হয়েছিল। ওই দাঁড়ানোটাতে কী হয়েছিল, আমরা ওখান থেকে নেমে ওই শিলিগুড়ি থেকে নেমে শিলিগুড়িতে এসে স্টে করেছিলাম। শিলিগুড়িতে স্টে করেছি, সেই জন্য তোরা ওখান থেকে ফিরে পড়েছিলিস বাড়ি একদম। শিলিগুড়িতে স্টে করেছিলাম। শিলিগুড়ি স্টে করার পর শিলিগুড়ি পরে কী হবে ব্যাপারটা, শিলিগুড়ি থেকে বেরোলে শিলিগুড়ি থেকে সেবারে বেরোতে খুব বেশি তাড়াতাড়ি বেরোনি। শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 9টা 9:30 বাজে। গাড়িতে হাওয়া টাওয়া দিয়ে শিলিগুড়ি থেকে বেরোলাম 9টা 9:30টার সময়, একটানে সিধে গাড়ি চালালাম। বাড়ি যখন ঢুকলাম তখন বাজে রাত্রে 9:30। 9:30 10টা 12 ঘন্টা লাগলো। বাড়ি ফেরবার সময় শিলিগুড়ি থেকে বাড়ি ফেরবার সময়
কোনো ইয়ে নেই, সেবারে একটা গাড়িতে সিঙ্গেল গাড়িতে আমি গেছি, সবাই প্রায় সিঙ্গেল ছিল না, খালি গোলু ডবল ছিল। বলেছিল গোলু আর শেখরটা বলেছিল, বাকি ফেরবার সময় তো পুরো রাস্তাতে একদম আরামসে এসেছি। যখন ওইবারে তো সে রবরের জিনিস তো আলাদা আছে, সেই কলা গাছের গোড়ায় ওগুলো পরে পরে করে জানতে পারবে। যে কোনো এই ট্রিপটাতে আমি এখানেই শেষ করছি, মানে আমাদের ঘোরার গল্প এসে এখানেই কমপ্লিটেড। এবার একটা জিনিস বলে রাখা উচিত, সুব্রতদার সাথে কথা হয়েছে, হ্যাঁ সুব্রত আসবে। সমস্যা আছে, সুব্রতদার জ্বর হয়েছে, সেই জন্য 2-4 দিন এখন টাইম লাগবে। আজকে কথা হচ্ছিল, এই শুরু করার আগেই কথা হচ্ছিল যে তো আসতে পারবে কিনা, বললো যে না জ্বরটা এখনো ছাড়েনি, ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাবে, তারপর হয় নেক্সট উইক বা তারপরে যদি নেক্সট উইকে আসে তাহলে নেক্সট উইকে ওর গল্প থাকবে, না হলে আমাদের কোনো একটা গল্প, ছোট হোক বড় হোক, কোনো একটা গল্প দেবো। হ্যাঁ তারপর সুব্রত আসছে, কথা হয়ে মানে আমাদের বাঙালি ছোকরাসের টপ মোড়ি সঙ্গে স্টোরিতে ফাইনালি উই আর হ্যাভিং সামওয়ান দেন আস, ঠিক আছে, এসে তোমাদের সাথে গল্প শেয়ার করবে, তার সাথে বলবে তার নিজের ট্রিকের গল্প শেয়ার করবে। হ্যাঁ এরকম আস্তে আস্তে চেষ্টা করবো। তারপরে এই সুব্রতদা, ঠিক আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব তাদেরকে মনে অ্যাপ্রোচ করেছি। এবার ব্যাপারটা হচ্ছে সবার হয়তো কাজকর্ম করে, চাকরি বাকরি আছে, কারো কাজ আছে, কারো ব্যবসা আছে, তাদের নিজেদের টাইমটা বার করে আসার সময়টা ব্যাপারটা। তারপরে যদি যেরকম হয়, যদি আমরা সেই জায়গায় যেতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আশা করি কোনো না কোনো গেস্ট বলতে তোমাদের মধ্যে থেকেই, যারা ঘুরে তাদেরকে বাইরের সকল সেলিব্রিটি গেস্ট ছেড়ে তো কোনো লাভ নেই, সেখানে ওই এক্সপিরিয়েন্সটা পাবো না, ঠিক আছে, তার সেলিব্রিটি এক্সপিরিয়েন্স শেয়ার করে, সে এখন এক্সপিরিয়েন্স শেয়ার করাবো। আমাদের মতো ওই লুচ্ছা মার্কা ঘোরা, কম দামে থাকা, এইগুলো শেয়ার করার জন্য তোমাদেরকে লাগবে। হ্যাঁ ঠিক আছে, বাংলা ভাষায়। হ্যাঁ যাই হোক, এখানেই শেষ করছি আজকে আমাদের এই এপিসোড। কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইবটা করবে। তো রয়েছে 500, কি হবে না? হ্যাঁ হবে না 500, চেষ্টা তো চলছে। তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেখা হবে তোমার সাথে আবার পরবর্তী এপিসোডে। আমি বাগা, আমি গগা, আর মতো বাই বাই।